আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। তোমাদের সাথে প্রতিশব্দ বা সমার্থক শব্দ নিয়ে কথা বলবো। তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা, সবচেয়ে সহজ টপিকগুলোরও একটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোরও একটা। ঠিক আছে? এই প্রতিশব্দকে আরেকটা নামে আমরা ডাকি, সেটা হচ্ছে সমার্থক শব্দ। এবং এই টপিকটা বাংলা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়। বুঝছো কথাটা? কথাটা বুঝছো? এটা অর্থতত্ত্বে কি হয়? আলোচিত হয়। অর্থতত্ত্বকে ইংরেজিতে বলা হয় সেমান্টিক্স। এটা মাথায় রাখবা। 4টা তত্ত্বের ইংরেজি নাম আছে। তো সমার্থক শব্দ মানে হচ্ছে সমান অর্থ বিশিষ্ট শব্দ। 5টা, 7টা, 8টা, 10টা, 12টা, 15টা শব্দ হইতে পারে। সবগুলো দিয়ে একটা জিনিসকে বোঝাবে বা সবগুলোর একটা অর্থই আমরা কাউন্ট করি। যেমন ধরো চন্দ্র, তারপরে চাঁদ, তারপরে নিশাকর, নিশানাথ, নিশাপতি, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, হ্যাঁ, মৃগেন্দ্র না, মৃগাঙ্ক। এগুলো সবগুলোই হচ্ছে তোমার চাঁদের নাম। ঠিক কিভাবে সূর্য, তপন, রবি, দিবাকর, প্রভাকর, ভাস্কর, মার্তণ্ড, বিভবস, বিভূষণ, অর্ক, মিহির, সবিতা, যতগুলো বললাম সবগুলো দিয়ে সূর্যকেই বোঝায়। ঠিক সাগর, সায়র, বারিধি, বারিনিধি, হ্যাঁ, বারীন্দ্র, এগুলো সবগুলো দিয়ে সমুদ্রকে বোঝায়। তো সমার্থক শব্দের মূল কথাটা হচ্ছে অনেকগুলো শব্দ হবে কিন্তু অর্থ হবে একটা। সমার্থক মানে সমান অর্থ আছে এমন। তাহলে সমার্থক শব্দ মূলত সমান অর্থ বিশিষ্ট শব্দ। ক্লিয়ার? তো এই জায়গায় তোমাকে এটা মূলত প্রায় শতভাগ মুখস্থ করার জিনিস। তবে বুঝে বুঝে যদি মুখস্থ করতে পারো এখানে অনেক বেশি উপকার পাবা। চলো একটু বোঝাই দিচ্ছি কেমনে কি করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরে মানবিকের প্রশ্ন আসছে 7 বার। মানে সবথেকে বেশি আসা টপিকগুলোর একটা। আমরা যে অ্যানালাইসিস গুলো তোমাদের দেখাইছি শুরু থেকে এখন পর্যন্ত মনে করে দেখো, 10 বছরের মধ্যে সর্বোচ্চ প্রশ্ন 7 বার পাইছি। যেটাতে বেশি পাইছি সেটা 7 বার। কোথাও 6 বার, কোথাও 5 বার, শুধু মানবিকে। এর মানে গত 10 বছরে বি ইউনিটে শুধুমাত্র 3 বার এখান থেকে প্রশ্ন আসে নাই। আর এ যদি ধরো, সি যদি ধরো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ইউনিটগুলো সবগুলো মিলাইলে যে গোটা থেকে প্রশ্ন আসে তার মধ্যে এটা একটা। 10 বছরে যদি 3 বার মিস হয়ে থাকে তাহলে মানে হাই লেভেলের, ডেয়ারিং লেভেলের ইম্পর্টেন্ট এটা। বুঝছো? আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে 23 বার, চিটাগং বিশ্ববিদ্যালয়ে 12 বার, জাহাঙ্গীরনগরে আসে 7 বার এবং জিএসটিতে আসছে 7 বার। জাহাঙ্গীরনগরে যে 7 বার আসছে এটা কি প্রমাণ করে না এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক? জাহাঙ্গীরনগরে আসলে প্রমাণ হয় এই কারণে বললাম, কারণ জাহাঙ্গীরনগর সাধারণত কঠিন জটিল জিনিসগুলোকে বেশি পরীক্ষার মধ্যে আনে। নির্দয় প্রশ্ন আমি বারবার বলছি তোমাদেরকে। জাহাঙ্গীরনগরে তোমাকে ধরো গুচ্ছ দিয়ে দিবে। শুধু এটা বলবে না যে এটা সমার্থক কোনটা, বলবে যে নিচের কোন সমার্থক শব্দগুচ্ছ ঠিক। এখন প্রতি অপশনে 4টা করে দিবে, 4 ছাড়া 16টা। তো প্রতি 4টার মধ্যে যদি একটা দিয়ে দেয় যে বাকি 3টার সাথে মিলে না, তাইলেই তোমার শেষ। এর মানে হচ্ছে তোমাকে একটা কোশ্চেন উত্তর করার জন্য 15 থেকে 16টা শব্দের অর্থ জানা লাগবে। একটু বড় করে, একটু ডেপথে নিয়ে, একটু কষ্ট করে তোমাকে এই জায়গাগুলো অ্যান্সার করা লাগে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। প্রশ্নের ওয়েদার যে বুঝতে পারে, যে স্টুডেন্ট এগুলোর উপরে ভালো ধারণা রাখে, সে কিন্তু খুব সহজে ভালো মেরিট করতে পারে। এখন আসো অর্ক শব্দের সমার্থক কি? মৃগাঙ্ক, শশাঙ্ক কিসের প্রতিশব্দ? কুঞ্জর মানে কি? কোন শব্দ দুটি বাতাস শব্দের সমার্থক? এই যে দেখো জাহাঙ্গীরনগরে আসছে, 2টা দিছে তো মানে জাহাঙ্গীরনগর। এরপরে কোকিল এর প্রতিশব্দ কোনটি? জাহাঙ্গীরনগর, সহজ প্রশ্ন। তারপরে নিচের কোনটি পাথার শব্দের সমার্থক শব্দ নয় বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতে আসছে 22-23-এ। পর্বতের সমার্থক শব্দ নয়। মারাত্মক লেভেলের কোশ্চেন আসে নাই এমন জায়গা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে, জাহাঙ্গীরনগরের ইতে আসছে একই সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিতে আসছে 20-21-এ, চিটাগং বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। উত্তম শব্দের সমার্থক নয়, উত্তমের সমার্থক নয়। তারপরে হচ্ছে তোমার সূর্যের সমার্থক শব্দ সর্বনাশ, আসে না এমন জায়গা নাই। বিসিএস 38 বিসিএস থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ, মাঝখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি, ব্লা ব্লা ব্লা, বহুত জায়গায় আসা প্রশ্ন। তাইলে এখানে তুমি ভালো করবা কিভাবে? খালি কি মুখস্থ করলে হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটার উপায় যেটা আমি আমার জীবনে যেভাবে কাজে লাগাইছিলাম সেটা হচ্ছে শব্দের অর্থ বুঝে পড়া, এটা 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে তোমার টেবিলে যেন একটা বাংলা ডিকশনারি থাকে।
তুমি যখন যেটা যেখানে পড়তে গেছো, ধরো তুমি এই চ্যাপ্টার পড়ছো না, অন্য যেকোনো কিছু পড়তেছো, বাংলা শব্দের অর্থ বুঝো না, তুমি ওইটা ওখান থেকে কি করবা? শিখে ফেলবা। ভোকাবুলারি স্টক যার যত বেশি, সেখানে তত বেশি ভালো করবে। এটা এরকম কিছু না যে তুমি একটা বই নিয়ে বসলা, ওই বইয়ের সমার্থক শব্দ আছে ৪ পেজ, তুমি সব মুখস্থ করলা। এর মানে যে তুমি যে কাঁপাই দিবা এমন গ্যারান্টি দেওয়া যায় না। এর মানে তোমার প্রিপারেশন ভালো হইছে, তোমার ভালো করার সম্ভাবনা বাড়ছে। কিন্তু এটা এরকম কিছু না যে তোমার স্টক অনেক বড় হইছে। এখন ৪ পেজের একটা টপিক মুখস্থ করতে হয়তো তোমার ২ দিনে ২, ৪ ঘন্টা পড়লে বা ৩, ৬ ঘন্টা পড়লে হয়ে যাবে। এখন তুমি বলো ৬ ঘন্টা পড়লেই কি একটা স্টুডেন্টের ভোকাবুলারি স্টক ঐরকম লেভেলে চলে যায়? এটা ধীরে, ধীরে চর্চার বিষয়। বুঝছো? তো এগুলো শুরু থেকে করবা। আর আমরা আমাদের লেকচারের শুরুর দিক থেকে এগুলো রাখছি। আসো এখানে কিছু কলা কৌশলের ব্যাপার আছে, তোমাকে আমি দেখাই। মনোযোগ দিও। যেমন ধরো আমরা একটা শব্দ নিব, এটার সাথে রিলেট করে, করে অনেক কাজ করা যাবে, সেগুলো তোমাকে দেখাবো। যেমন দেখো পানি, আর তারপরে এখানে দেখো হচ্ছে এটা হচ্ছে মেঘের সমার্থক, আর এটা হচ্ছে সাগরের সমার্থক। এখন পানি, মেঘ, সাগর কি মামলা? বহুত মামলা। আসো দেখাই কেমনে বহুত মামলা। পানি মানে বাড়ি, ঠিক না? পানির অনেকগুলো সমার্থক শব্দ আছে, একটা হচ্ছে বাড়ি। যদি এখানে তুমি দ যুক্ত করো তাহলে হবে বারিদ। সমাসে বারিদ মানে হচ্ছে বাড়ি আমাদের যে দেয়, বাড়ি দেয় যে, সে হচ্ছে বারিদ। তো মেঘ থেকে পানি আসে, বুঝছো? এটা কিন্তু সমাসের দিক থেকে ভাঙতে পারবা। এটা তোমার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তো বাড়ি দেয় যে, সে বারিদ। তো দেখো বাড়ি, তার সাথে দ যুক্ত করছো, বারিদ মানে মেঘ হয়ে গেছে। এখন বাড়ি তো বাড়ি, যে বাড়ি দেয় সে হলো গিয়ে মেঘ, আর যে বাড়ি ধারণ করে রাখে সে হলো বারিধি। চমৎকার না? দেখো জমে গেছে খেলা। তাহলে এই হলো বাড়ি, আর এই হলো ধি, এই হলো বারিধি। বারিধি হচ্ছে সাগর শব্দের সমার্থক শব্দ। আচ্ছা, তারপরে আসো তাহলে বাড়ি আছে, তাহলে জল কি দোষ করলো? জল, জলকে যদি আমরা এখানে বলি হচ্ছে জলদ, তো জলদ হয়ে যাবে মেঘ। আর এখানে যদি আসে এটাকে একই জিনিস যদি আমরা খালি একটু ঘুরাইয়া উল্টায় দেই, তাহলে জলধি। জলধি অবশ্য এখন রস্যইকার দিয়েও লেখা হচ্ছে অ্যাভেলেবল, আমি সংস্কৃতে বানান রেখে দিলাম আর কি, ঠিক আছে? জলধি, তো জলধি যদি বলি, তো জলধি মানে কি? জল ধারণ করে এমন পাত্র। বারিধি মানে বাড়ি ধারণ করে এমন পাত্র, কিন্তু যোগেরও শব্দ হিসেবে এগুলো সবগুলো সমুদ্রকে নির্দেশ করে। আমরা জানি জলধি, বারিধি এগুলো সবগুলো কিসের সমার্থক? সবগুলো হচ্ছে সাগর বা সমুদ্রের সমার্থক। আচ্ছা, জলধিটা রস্যইকার করে দেই, ম্যাক্সিমাম জায়গায় জলধি রস্যইকারে লেখা আছে। যাও, এরপরে আসো আমরা এখান থেকে যদি আরেকটু যদি হিসাব কিতাব মিলাই, তাহলে দেখো আরো বাড়ে কি বাড়ে না। হ্যাঁ, আরেকটু এখান দিয়ে খেলা যায় কি যায় না। যেমন ধরো আমি বললাম হচ্ছে পয়, এই পয় শব্দের অর্থ পানি। আগে পয় শব্দের শেষে বিসর্গ ছিল, এখন আর নাই। আচ্ছা, এখন এই পয়দ বললে এটা হবে মেঘ। আর এখানে যদি আইসা তুমি জাস্ট পয়ধি বলে দাও, তাহলে এটা হয়ে যাবে সাগর। তারপরে এখানে যদি এসে তুমি বলো হচ্ছে নীর, এই নীর শব্দের অর্থ হচ্ছে পানি। আর এখানে যদি আইসা বলো হচ্ছে নিরদ, নিরদ মানে হচ্ছে মেঘ, নীর দেয় যে। আর ঠিক এখানে যদি মামলাটা উল্টা খালি ঘুরাই দাও, ধি যুক্ত করে দাও, খালি ধি যুক্ত করতেছো দেখো, সেক্ষেত্রে হয়ে যাবে নিরোধী। তারপরে ধরো হচ্ছে এখানে লিখলা হচ্ছে অম্বু, এখানে এসে বলবা হচ্ছে অম্বুদ, আর এখানে এসে বলবা অম্বুধি। তাহলে দেখো তো ১, ২, ৩, ৪, ৫, ১০। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬, ৬। আরেকটা আছে, সেটার ৩টা হয় না, এই জন্য নিলাম না। দেখো তুমি যদি এই ৬টা জানো, তুমি তাহলে ১৮টা জানো। বুঝো নাই মনে হয়? মানে পানি মানে যে পানি, বাড়ি, জল, পয়ন, নীর, অম্বু, এটা যদি জানো, তাহলে এই বাড়ি, জল, পয়, নীর, অম্বু প্রত্যেকটার সাথে দ দ দ দ দ যুক্ত করলে মেঘ হবে, প্রত্যেকের সাথে ধি 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 যুক্ত করলে সাগর হবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে পানি শব্দের যে সমার্থক শব্দগুলো আছে, পানি, জল, হ্যাঁ, উদক দিয়েও করা যায়। যেমন উদক শব্দের অর্থ পানি, এটা মেঘ হবে না, কিন্তু উদধি হবে। বুঝতে পারছো? এটা মেঘের সমার্থকে এটা বানানো যায় না। উদক ধার দেয় যে, এভাবে হয় না। উদক শব্দের অর্থ পানি, কিন্তু উদধি শব্দের অর্থ আবার সমুদ্র বা সাগর। এই অর্থে করা যাবে। একটা মিস হবে আরকি।
এই জন্য বললাম না, চাইলে বলে দিতে পারি। ধরো এখানে বললাম উদক, তয় দিয়ে করা যায়, এটা তো আরেকটা বাড়ে, উদকটা একটু পরে দিই, আরেকটা বাড়ছে, মাথা খুলে গেছে, মেন্টোস। এই তয়, তয় শব্দের অর্থ পানি, আর এই তয়োদ যদি বলো তখন মেঘ, আর তয়োধি যদি বলো তখন মামলা ডিসমিস, মেঘ থেকে হয়ে যাবে সাগর। ঠিক এই উদক, এখানে সেটা হয় না আর কি, কিন্তু উদধি যদি বলো তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার সাগর। দেখো তো জিনিসটা পছন্দ হয়েছে কিনা। এখানে কেউ কেউ পয় পয় লিখে, হ্যাঁ লিখতে পারো, অসুবিধা নেই, তবে আগে বিসর্গ ছিল, এখন আর নাই। তাহলে অম্বু মানে পানি, তয়, তয় শব্দ, তয় উকার না, আগে তয়, এর এই তোর আগে হচ্ছে ওকারটা থাকে। তাহলে এখানে আমরা শিখলাম 1 2 3 4 5 6 7, 3 7 21টা, এখানে হলো 22, এখানে হলো 23, উদকের মেঘ হয় না। তাহলে এই প্রসেসটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, মানে পানি শব্দের সমার্থক যদি বুঝো, পানি মানে বাড়ি, জল, পয়, নীর, অম্ব, তয়, উদক, শুধু এই জায়গায় বাড়ি, জলদ, পয়দ, নীরদ, অম্ব, তয়দ বললে মেঘ হয়ে যাবে। আর বারিধি, জলধি, পয়নিধি তোমার হচ্ছে নিরোধী, অম্বুধি, তয়োধি, উদধি এসব বললে এটা সাগর হয়ে যাবে। তাহলে দেখো এই জিনিসটা খুব কঠিন কিছু না, কিছু কিছু জায়গায় তুমি এমন অ্যাপ্লাই করতে পারো। তাহলে তুমি এখানে জানো মূলত 1 2 3 4 5 6 7 8, তাহলে 3 আর 24টা তুমি জানো, শুধু একটা গ্যাপ হলো 23টা, 8টা জানো তুমি, 23টা জানো। বুঝাইতে পারছি ব্যাপারটা? এগুলো মাথায় রাখবা, কিছু কলা কৌশল আছে, আর বাদ বাকি জিনিস কিভাবে কাজ করলে ভালো করবো ভাইয়া বলবো। এরপরে অর্ক শব্দের সমার্থক কোনটা? অর্ক মানে হচ্ছে সূর্য। এখন এই সূর্যের আরো নানান কিছু আছে না, আমি সব জায়গায় যে সবকিছু লিখবো এমন না, সেক্ষেত্রে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তবে যেগুলো দরকার হবে সেগুলো তোমাকে আমি লিখে দেব। আমরা সূর্যকে বিভিন্ন নামে চিনি। সূর্যকে চিনি হচ্ছে সুরুজ নামে, সূর্যকে চিনি হচ্ছে তপন নামে, সূর্যকে চিনি হচ্ছে দিবাকর নামে। তাইলে এটা আবার প্রভাকর মানেও সূর্য, ভাস্কর মানেও কিন্তু সূর্য, তারপরে মার্তণ্ড মানেও কিন্তু সূর্য, ওই একই জিনিস। তারপরে ধরো হচ্ছে বিভা বসু, সূর্য। তারপরে হচ্ছে তোমার বিবস্বান, সূর্য। তারপরে হচ্ছে দিনমণি, সূর্য। আচ্ছা ধরো দিনপতি যদি হয়, দিনের যে পতি সে তো সূর্য। তাহলে এখন বলো দিনমণি যদি সূর্য হয়, দিনপতি যদি সূর্য হয়, তাহলে নিশাপতি কে হবে? চাঁদ হবে। বুঝছো? দিনপতি যদি হয় সূর্য, নিশিপতি বা নিশাপতি হবে চাঁদ। খালি উল্টাই দিলেই হয়। বোঝা লাগে ভাই একটু, খুব কঠিন কিছু না, এত ভয় পাওয়ার কিছু নাই। বিভা বসু, বিবস্বান, দিনমণি, তারপর হচ্ছে তোমার দিনপতি, তারপরে হচ্ছে তোমার মিহির, এই মিহির মানেও তোমার সূর্য। তারপরে ধরো হচ্ছে আমি বললাম সবিতা, এই সবিতা মানেও কি? সূর্য। তাহলে সুরুজ, তপন, দিবাকর, প্রভাকর, ভাস্কর, মার্তণ্ড, বিভা বসু, বিবস্বান, দিনমণি, দিনপতি, দীননাথ একটা আছে, পতি আর নাথ একই জিনিস, তাইলে বললাম হচ্ছে দীননাথ। তারপরে সূর্যদেবও বলে, মিহির, সবিতা ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা সূর্য শব্দের সমার্থক কয়টা শিখলাম? আমরা শিখলাম সূর্য অর্ক 2 3 4 5 6 7 8 9, তারপরে 10 11 12 13 14 15। এই কাজগুলো আমি কি একদিনে করছি কিনা এটাও তো কথা। আচ্ছা রবি, অনেক বড় জিনিস মিস করে গেছি, দেখো আরেকটা হয়ে গেল 16। রবি, কিছুক্ষণ পর আরেকটা মনে পড়লে আরেকটা যোগ করব। এখন আমি কি একসাথে পড়ছি এগুলো, একদিনে মুখস্থ করছি না এমন না, এটা দীর্ঘদিনের চর্চা। হ্যাঁ তুমি হয়তো আগামী 6 মাস আমার লেভেলে আসতে পারবে না, হতে পারে আবার আমাকে তুমি অতিক্রমও করে যেতে পারবা। তবে একটা নির্দিষ্ট টাইম তুমি যদি প্র্যাকটিস করো, এই প্রশ্ন তুমি পারবাই পারবা, তোমার আইডিয়ার বাইরে নিতে পারবে না। এরপরে হচ্ছে সমুদ্র। তো সমুদ্রকে আমরা জানি, সমুদ্র মানে এখানে অলরেডি শিখে আসছি বেশ কিছু। দেখো তো এখানে শিখছি না, কই গেল এটা, এই যে সমুদ্র মানে সাগর, বারিধি, জলধি, পয়োধি, নিরোধী, অম্বুধি, তয়োধি, উদধি। এরপরে যদি চাও এখানে যুক্ত করে দিই কিছু, এখানেই বলে দিই সমুদ্র মানে। এরপরে ধরো আরো আছে হচ্ছে বারিশ। হ্যাঁ বারিশ মানে আবার তোমরা মনে করো যে হিন্দিতে গান শুনছো, ইয়ে বারিশ, হ্যাঁ জঙ্গলিরা, বারিশ মানে ওখানে মেঘ, কিন্তু বারিশ বাড়ির ইস, ইস মানে হচ্ছে সেরা, ঈশ্বরের
থেকে আসছে আর কি শব্দটা, সেরা, রাজা এই টাইপের কিছু একটা। হ্যাঁ, তো বাড়ির ইশ মানে হচ্ছে কে? সাগর, সমুদ্র। আচ্ছা, তারপরে ধরো হচ্ছে দরিয়া, তারপরে ধরো হচ্ছে অথই, তারপরে পাথার, তারপরে হচ্ছে তোমার পারাবার, এরকম। তাহলে সাগর, সায়র আছে, সায়র। হ্যাঁ, সায়র, সায়র। তাহলে এখান থেকে কি কি শিখছি? সাগর, বারিধি, জলধি, পয়ধি, নিরধি, অম্বধি, তয়োধি, তারপরে উদধি, সায়র, পারাবার, পাথার, অথই, দরিয়া, বারিশ। তাহলে এখান থেকে শিখলাম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। দেখো তুমি একটা শব্দের ১৪টা কালেকশন তোমার কাছে আছে, তোমার আটকাবে কি দিয়া? তখন যেটা তুমি করতে পারবা সেটার নাম বর্জন নীতি। বর্জন নীতি মানে কি? তুমি অপশন টেস্ট করে ফেলতে পারবা। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটা আমার জীবনে অনেক কাজ দিছে অনেক ক্ষেত্রে। এটা হবে না আমি বুঝতেছি, কোনোভাবেই এই প্রশ্নের উত্তর এটা হবে না। তুমি যদি ৪ টা অপশন থেকে ১ টা বাদ দিতে পারো, তাহলে ৩ টা, একটা তো শেষ। যদি ২ টা বাদ দিতে পারো, তোমার ওই উত্তর হওয়ার সম্ভাবনা 50-50 চান্সে এসে নামে। কারণ তোমার হাতে ২ টা অপশন আছে। হয় এটা হবে, না হয় ওইটা হবে। তখন আন্দাজে মারলেও লাইগা যাওয়ার সম্ভাবনা বেশি। বুঝছো কথাটা? এজন্য তুমি যখন ভোকাবুলারি স্টক ভালো থাকবে, এই শব্দের সাথে কার সম্পর্ক আছে বা থাকতে পারে এখান থেকে, শব্দের উৎস যখন বুঝবা, কিভাবে এটা আসছে, কার সাথে রিলেট করে, এগুলো তুমি খুব ভালো করতে পারবা। খালি মুখস্থ করলেই হয়তো তুমি ঠিক আছে, ভর্তি পরীক্ষার কাজ তুমি চালায় যেতে পারবা। একটা মোটামুটি লেভেলের সাবজেক্টে তুমি হয়তো চান্সও পাবা। কিন্তু দিন শেষে হাসরের ময়দানে গিয়ে তুমি আটকাবা। হাসরের ময়দান মানে হচ্ছে পরীক্ষার পরে জবের সেক্টরের জায়গায় গেলে তুমি আটকাবা আরকি। ওটা আসল ময়দান। তো ওখানে গেলে তো তোমার এমন ঝাঁকি দিবে, একদম সব শেষ করে দেবে। এজন্য প্রিপারেশন নেয়ার সময় চেষ্টা করবা কনসেপ্ট বুঝে আগানোর। ওকে? তাহলে আমরা শিখলাম অর্ক শব্দের সমার্থক সূর্য, সমুদ্রকেও জানলাম। বায়ু মানে হচ্ছে তোমার পবন, বায়ু মানে পবন। আবার পাবক বললে আগুন হয়ে যাবে। ঠিক আছে? উল্টা মনে করো না আবার। শুধু বায় যদি বলো, এটাও বায়ু। যদি তুমি পরিমল বলো, এটাও বায়ু। যদি সমীর বলো, এটাও বায়ু। যদি সমীরণ বলো, এটাও বায়ু। কত চমৎকার! তারপরে হচ্ছে বাতাস। আসল জিনিসই তো বলি নাই, না? বাতাস ইত্যাদি, ইত্যাদি। নভমণ্ডল আকাশকে বোঝায় না। আমি হুদাই তোমারে পামপট্টি মারতে পারবো না। আকাশ এক জিনিস আর নভমণ্ডল আরেক জিনিস। কারণ আকাশেরও বহু উপরে হচ্ছে নভমণ্ডল। আকাশ মানে হচ্ছে আকাশ, অন্তরিক্ষ, আসমান, শূন্য, অম্বর, এগুলো আকাশের সমার্থক। যেটা এটাও মনে রাখবা, এই যে আকাশ বলতে আমরা যা বুঝি ঠিক দিয়েও তাই বোঝায়। মানেও আকাশ। তোমাদের কোনো একটা প্রশ্নে আগের ক্লাসগুলোতে ভাই সলভ করে গেছি যে নিচের কোনটি একটি শব্দ। মনে করে দেখো, যারা দেখে আসছো মাস্টার ক্লাসগুলো, যারা সিরিয়ালি দেখছো বা সিরিয়াল ছাড়া দেখো না, যদি এমন হয় তুমি ওই প্রিপারেশন ওই টপিক তুমি পারো, সেটা আলাদা জিনিস। যেটা তুমি পারো না তুমি সেটাই দেখবা। আর যদি মনে হয় আমি সবগুলো দেখবো, সেক্ষেত্রে সিরিয়ালি আইসো। এটা এভাবেই সাজানো আছে যাতে তোমার ভালো হয়। তো এ মানেও আকাশ, মনে রাখবা। খতে চড়ে যে তারে খেচর বলে না। তো খেচর মানে কি? খেচর মানে পাখি, যে খতে চড়ে সেই হচ্ছে খেচর। বুঝছো? আর খড় বাতাসের উপরে যে উঠতে পারে আরেকটা আছে, সেটা হলো খপত। এই খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ বা বিমান। ভাইরে ভাই, বাংলা ভাষার মধ্যে যে কত ভেজাল, তাই না? এই খপত মানে এই বিমান। এখন তুমি কিন্তু পরীক্ষায় যখন তোমার প্রশ্ন করবে, ধরো তোমার প্রশ্ন করলো যে এমন অপশন সাজাইলো, বললো যে নিচের কোনটি বিমান শব্দের সমার্থক, উড়োজাহাজ শব্দের সমার্থক? অপশন ক তে দিয়া দিবে হচ্ছে কপোত। বলবা না এটা তো হইলো গিয়া আম পায়রা। এটা হইলো গিয়া পায়রা মানে কবুতর। কবুতরের মধ্যে পুরুষ যেটা এটা কপোত, যেটা বেটি মহিলা স্ত্রীলিঙ্গ যেটা সেটা কপোতি। আর ধরো তারপরে দিবে হচ্ছে খপত। খপত তুমি বলবা এটা মনে হয় অন্য কিছু। অথবা ধরো কপোত দিবে না, শুধু খপত দিবে। তুমি বলবে এটা কপোত হওয়ার কথা ছিল। এখানে কর জায়গায় খ লিখে ফেলাইছে। এটা ভুল মিসপ্রিন্টিং। তারপরে আরো দিয়ে নিচে বলবে কোনটিই নয়। এখন তুমি খপত মানে বলতেছো মিসপ্রিন্টিং, আর বাকি ২ টা মনে করে এমন জিনিস দিবে যে তুমি জানো এটা বিমান হচ্ছে না। ধরো সূর্য দিয়ে দিল, ধরো হচ্ছে চাঁদ দিয়ে দিল। এখন তুমি শেষে গিয়ে বলবা কোনটিই নয়। কারণ খপত হলো মিসপ্রিন্টিং, সূর্য আর চাঁদ হবারই কথা না। তুমি নিচে গিয়ে কোনটিই নয় দিয়ে আসবা। দিয়ে এসে বলো দেখছোস আমি পারি বেটা, আমার এরিয়া ভালো। বিশাল ভাব নিবা, কিন্তু উত্তর ছিল খপত। খপত মানে আকাশ। কি বলে এই উড়োজাহাজ বা বিমান।
আর খ শুধু খ বললে সেটা হচ্ছে আকাশ। খতে যে চড়ে সে হচ্ছে খেচর। অনেক মামলা আছে ভাই, এই জন্য একটু পড়ো। আচ্ছা, কোন বই পড়বা? সব বই ভালো। আমাদের উদ্ভাসের বই ভালো। আমরা উদ্ভাসের বইতে সমস্ত বই, বাজারে যেসব বই আছে চলে তোমাদের জন্য, সেগুলার নির্ঝাস নেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি সেই নির্ঝাসগুলো নেওয়ার, এক জায়গায় করে ফেলার। তারপরে যদি বলো যে ভাইয়া অন্য রেফারেন্স বুক পড়বো কিনা, সেক্ষেত্রে জিজ্ঞাসা বইটা পড়তে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ডক্টর সৌমিত্র শেখর, ওনার লেখা একটা বই আছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এটা পড়তে পারো। তবে আমরা যেটা করছি, এরকম যত বই আছে জিজ্ঞাসা থেকে ধরে ভালো ভালো বই, চেষ্টা করছি সবগুলোর বইগুলোর নির্ঝাসটা আমাদের বইতে এমনভাবে রাখতে যাতে তোমরা এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট নিতে পারো। মৃগাঙ্ক, শশাঙ্ক হচ্ছে চাঁদ। চাঁদের অনেকগুলো সমার্থক শব্দ আছে। চাঁদ, তারপরে তোমার চন্দ্র, তারপরে মৃগাঙ্ক, শশাঙ্ক, তারপরে শশী, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমি একটু টাইম নিয়ে যাব। এই শশী, তারপরে হচ্ছে তোমার বিধু, তারপরে হচ্ছে ইন্দু, তারপরে সুধাংশু। নাম শুনছো? আমাদের এলাকায় দুজন লোক আছে, সুধাংশু, হিমাংশু, তারা ভাই ভাই। সুধাংশুর পরে হচ্ছে হিমাংশু, তারপরে হচ্ছে অংশুমালী। কি মালী? অংশুমালী। তারপরে শশাঙ্ক নিলাম। তারপরে হচ্ছে নিশাপতি, ওই যে দিনের প্রতি আর রাতের প্রতি। তারপরে হচ্ছে নিশানাথ, তারপরে হচ্ছে নিশিকান্ত। কান্ত মানেও নাথ বা জামাই, বয়ফ্রেন্ড। প্রতি অর্থে কান্ত কথার ব্যবহার আছে, মনে রাখো। তাহলে মৃগাঙ্ক, শশাঙ্ক, তারপরে চন্দ্র, চাঁদ নিলাম। চাঁদ তো নিয়ে নেই এখনো, না, এটা নিলাম তদ্ভব চাঁদ। তারপরে শশী, বিধু, ইন্দু, সুধাংশু, হিমাংশু, অংশুমালী, শশাঙ্ক, নিশাপতি, নিশানাথ, নিশিকান্ত, চাঁদ। তারপরে ধরো চন্দ্রমা, এটা নিয়ে যাই। চন্দ্রমা কথার আরেকটা অর্থ হয়ে যায়, এটা মাল্টি ডাইমেনশন আছে। জ্যোৎস্নাও হয়, তাহলে নিতাম। চন্দ্রমার কৌমুদী দুটো জ্যোৎস্না অর্থ ব্যবহার করা হয়। তাহলে বুঝছো খুব কঠিন কিছু না? খুব কঠিন কিছু না, খালি পড়লেই হয়, বুঝলেই হয়। তোমার কি জীবনে মুখস্থ করা লাগবে যে এই তিনটা কেন চাঁদ হইলো? তুমি এখানে আন্দাজি পড়ার দরকার আছে? নিশা মানে রাত, এটা যদি না জানো তাহলে তোমার ভর্তি পরীক্ষা না দিয়া তুমি আমার সামনে আসো, আমি তোমার গুলি করে দিই। দরকার কি ভাই? তুমি নিশা তো বোঝা উচিত। নিশাপতি, নিশানাথ, এটা তুমি জানো না? নিশি বা নিশা মানে রাত, তো নিশাপতি মানে নিশার জামাই, হ্যাঁ, রাতের জামাই আর কি। নাথ মানেও তো পতি, তারপরে কান্ত মানেও তো পতি। সো এই জায়গাগুলো খালি বুঝলে দেখো রিলেট করতে পারবা, তুমি জাস্ট রিলেট করতে পারবা। ওকে, তারপরে আসো কুঞ্জর শব্দের অর্থ কি? কুঞ্জর মানে হচ্ছে হাতি। কুঞ্জর মানে হাতি। তো এই হাতির সাথে, কুঞ্জরের সাথে তুমি আর দু একটা জিনিস এখানে চাইলে যুক্ত করতে পারো। এই করি, এই করি মানেও হাতি। তারপরে হচ্ছে তোমার এই হস্তি, হস্তি মানেও হাতি। তারপরে হচ্ছে তোমার এই ঐরাবত, আমরা ছোটবেলায় পড়ছি ঐরাবত, ওই দিয়ে বইতে ছোটবেলায় স্বরব্যঞ্জনের বই থাকতো না, অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ওই যে ছিল ঐরাবত দিয়ে, হাতির জায়গায় ওইতে থাকতো ঐরাবত। ঐরাবত মানে হাতি। বলে কুঞ্জর হাতি, ঐরাবত হাতি, করি হাতি, এটা কিন্তু করি বাড়ি না, করি হাতি, হস্তি হাতি, ঐরাবত হাতি। আরেকটা আমরা গত একটা ক্লাসে তোমাদের পড়াইছি, মনে করে দেখো, এই যে দ্বীপ, দ রস্বই আর দর নিচে বফলাই, সবগুলো হাতি শব্দের সমার্থক শব্দ। বুঝেছ? কোন শব্দ দুটি বাতাস শব্দের সমার্থক? অর্ণব, সিন্ধু। না রে ভাই, অর্ণব সিন্ধু হচ্ছে সাগর। তাহলে ভাইয়া সাগরে অর্ণব আর সিন্ধুরা যোগ করে দিয়ে আসি। কই জানি সাগর আমরা পড়ছিলাম, এইখানে পড়ছিলাম। হ্যাঁ, খুব কমন জিনিস, ভাই মিস করে গেছি। একটা হচ্ছে অর্ণব আর একটা হচ্ছে সিন্ধু। তাহলে তোমাকে আমি কতগুলো দেখাইলাম, একটা বইয়ে তুমি এত সবগুলার হয়তো কালেকশন পাবো, নাও পেতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, জানপান দিয়ে এগুলো পড়ে ফেলো এখন থেকে, ভিডিও পজ দিয়ে মুখস্থ করে ফেলবা। তাহলে অর্ণব, সিন্ধু হচ্ছে সাগর, হেম, হিরণ্য এগুলো হচ্ছে স্বর্ণ, অগ্নিশক, মরুত, সর্বসচিব, বহ্নি এটা হচ্ছে আগুন, আর এটা হচ্ছে বাতাস। তোমার কি চাইছে? বাতাস। তা বাতাসের অগ্নিশক এবং মরুত, আমি বাতাসের কই জানি কি কি লিখছি, তাই না? মনে হয় লিখছি, এই যে
বাতাস সমীরণ। তাহলে এখান থেকে আমরা লিখব মরুত। অগ্নিশক। দেখো ভাইয়া তোমাদেরকে পড়াইছে কিন্তু ওই যে পঞ্চভূত পড়ানোর সময় পড়াইছি না, ক্ষিতি অবতেজ মরুত বোম। যখন সমাস পড়াইছিলাম দ্বিগু সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, তখন বলছিলাম যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মানুষের বডি 5টা উপাদানের সম্মিলনে তৈরি, এগুলাকে পঞ্চভূত বলে। মনে করে দেখো তো ব্যাখ্যাটা। ক্ষিতি অবতেজ মরুত বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস, বোম মানে শূন্য। আমার নিজের এখানে এসে মরুত কথা মনে নেই, কিন্তু দেখার সাথে সাথে মনে হয়েছে। তাহলে মাথায় আছে, মানে মাথায় থাকবে। তোমার হয়তো সবসময় মাথায় আসবে না, মানে লিখতে পারবে না, মুখে আসবে না, কিন্তু সামনে পড়লে ধরতে পারবা। এই জন্য পড়ার কোনো বিকল্প নাই, পড়বা। এরপরে সর্বসূচি বহ্নি মানে হচ্ছে আগুন। তাহলে আগুনের আরো কিছু সমার্থক আমরা চাইলে এখান থেকে নিতে পারি নাকি পারি না? পারি। তাহলে লিখলাম ধরো আগুন, বললাম হচ্ছে অনল, তারপরে বললাম হচ্ছে বহ্নি, পুড়ে গেছি বহ্নিতে, তাই না? তারপরে বললাম হচ্ছে শিখা, তারপরে বললাম হচ্ছে সর্বভুক, সব যে খায়। এরপরে বললাম হচ্ছে সর্বসূচি, সমস্ত কিছু পুরায়া যে সূচি করে, পবিত্র করে ফেলে। বুঝতে পারছো? সর্বভুক সর্বসূচি। এরপরে ধরো বললাম হচ্ছে বৈশ্বানর, বৈশ্বানর। এরপরে হচ্ছে বায়ু সখা, বায়ু সখা। বায়ু সখা শব্দের অর্থ হচ্ছে তোমার আগুন। তারপরে হচ্ছে তোমার কৃষাণু, এই কৃষাণু শব্দের অর্থ হচ্ছে তোমার আগুন। তারপরে অনল লিখছি নি, অনল লিখছি। তাহলে কয়টা হইলো ভাইয়া? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আগুন, অনল, অগ্নি। অগ্নি লিখি নাই না? তোমরা হয়তো বলছো ভাইয়া অগ্নি লিখেন তাড়াতাড়ি, ভাই অগ্নি লিখেন, অগ্নি লিখেন। অনেক সময় হয় না, টিচার পড়াচ্ছে কিন্তু তোমার মাথায় আসতেছে, স্যার লিখতেছে না এটা, ভাই তাড়াতাড়ি লিখেন। না, লিখছি। তাহলে আগুন, অগ্নি, অনল, বহ্নি, শিখা, সর্বভুক, সর্বসূচি, বায়ু শাখা, বৈশ্বানর, তারপরে কৃষাণু ইত্যাদি ইত্যাদি, সবগুলো আগুনের। তাহলে কঠিন না ভাই, তাই না? কঠিন না। কোকিলের প্রতিশব্দ কোনটি? প্রিয়, পরভৃত, অংশু, খগ। পরভৃত। একটা মজার জিনিস তোমাদের শিখাবো এখন, শিখবা? তোমরা অনেক সময় কোকিল আর কাকের সমার্থক শব্দ মনে করতে পারতে একটু কঠিন হয়ে যাবে। তো আসো শিখাই দিই তোমারে। দেখো, এই হলো কাক আর এই হলো কোকিল। আচ্ছা, এখন কাক বানানে আমরা যদি খুঁজি বর্ণ, পূর্ণবর্ণ দেখব 1টা 2টা। কোকিলে দেখি 1 2 3টা। এখন আসো, এই পরভৃত আর পরভৃত এই নিয়ে নানান ঝামেলা আছে। এখন বলো, এই হলো গিয়া পরভৃত আর এই হলো পরভৃত। সাইজে বড় কোনটা বলো? মনে হচ্ছে সেম, কিন্তু বড়, একটু বড় আছে, বড় আছে। সেটা হলো এখানে খণ্ড, তো এটা খণ্ড অবস্থা, এটা তো পূর্ণ অবস্থা। তো এটা একটু বড় না? যেটা বড় হবে এটা কোকিলের নাম, যেটা ছোট হবে এটা কাকের নাম। এটা মাথায় রাখার চেষ্টা করো। ওই যে কাক ছোট বানানটা, ওখান থেকে ভৃত হলে ছোট, কোকিল হলে বড়। নাম্বার 1। নাম্বার 2, অর্থগত দিক যদি বিবেচনা করো, কোকিল পরভৃত মানে হচ্ছে অন্যের দ্বারা যে লালিত হয়, আর পরভৃত বললে অর্থ দ্বারায় অন্যকে যে লালন করে। আলোকিত এর মানে কি? আলো দ্বারা সে নিজে আলোকিত হয়েছে। পরভৃত মানে সে পালিত হয়েছে। বুঝছো এবার? কোকিল মানে পরভৃত, কাক মানে হচ্ছে পরভৃত। এরপর আরো কিছু আছে, কাকপুষ্ট, অন্নপুষ্ট, এরকম পিউ, এগুলা তোমার পিউ না, সরি, পরপুষ্ট, অন্নপুষ্ট, এগুলো সবগুলো কোকিল শব্দের সমার্থক শব্দ। এরপরে আসো আহ খগ, নগ, এগুলো আবার পাহাড়ের। পরেরটা দেখি, নিচের কোনটি পাথার শব্দের সমার্থক শব্দ নয়? তটিনী। এই তটিনী শব্দের অর্থ হচ্ছে তোমার নদী, আর এগুলো সবগুলোই হচ্ছে পাথার, সাগর বা পাথার শব্দের সমার্থক। অর্ণব, সমুদ্র, জলধি, সবগুলো। পর্বতের সমার্থক শব্দ নয়। মেদিনী, শৈল, অচল, অদ্রি। এই শৈল, অচল, অদ্রি এই সবগুলি হচ্ছে পর্বত বা পাহাড়। পর্বত বা পাহাড়, বুঝছো? পর্বত বা পাহাড়ের সমার্থক শব্দ
আর এই মেদিনী মানে হচ্ছে পৃথিবী শব্দের সমার্থক শব্দ। তাহলে পৃথিবী শব্দের আরো অনেক সমার্থক শব্দ আছে নাকি নাই? আছে। যেমন ধরো আমি নিলাম পৃথিবী, তারপরে ধরো হচ্ছে জগৎ, ধরা, ভুবন, ধরণী, তারপরে হচ্ছে তোমার মেদিনী, মহী, তারপরে হচ্ছে বিশ্ব, তারপরে হচ্ছে বসুধা, তারপরে হচ্ছে বসুমতী, তারপরে হচ্ছে বসুন্ধরা, তারপরে হচ্ছে অবনী, তারপরে হচ্ছে তোমার ক্ষিতি। তাহলে পৃথিবী, জগৎ, ধরা, ভুবন, ধরণী, মেদিনী, মহী, বিশ্ব, বসুধা, বসুমতী, বসুন্ধরা, অবনী, ক্ষিতি। তাহলে এখান থেকে আমরা শিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আরো যদি মাথায় আসে, যখন আসে মাথায় বলে দিব না। তাহলে আমরা এখান থেকে শিখলাম পর্বত শব্দের সমার্থক নয় যেটা, তাহলে শৈল, অচল, অদ্রি, এগুলা সবগুলো পাহাড় বা পর্বতের সমার্থক। সমার্থক না হচ্ছে মেদিনী। এই মেদিনী মানে হচ্ছে পৃথিবী। মেদিনী দ্বারা পাহাড় বোঝায় না। উত্তম শব্দের সমার্থক নয়। বরেণ্য, উৎকৃষ্ট, উপাদেয় সবই উত্তম, কিন্তু অভিরুচি যেটা, অভিরুচি মানে উত্তম না। অভিরুচি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা বা চাওয়া। অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা বা চাওয়া। সূর্যের সমার্থক শব্দ কোনটা? সূর্য, বিবস্বান, মরু, উরগ, ক্ষিতি। বিবস্বান এটা। মরু মানে মরুভূমি, উরগ মানে সম্ভবত বুকে ভর দিয়ে চলে এমন কিছু, আর ক্ষিতি মানে তো পৃথিবী। উরগ, পণ্যক এগুলো বুকে ভর দিয়ে চলার সাথে সম্পর্কিত। সামনে বলে দেখাই দিব। তাহলে দেখো, এক সূর্য থেকে কত প্রশ্ন আসছে। আমরা সূর্যের যেগুলো শিখছি এখানে, দেখো তো কাজে লাগছে না এবার? আমি গুরুত্বপূর্ণ মনে করে এগুলো লিখে দিছিলাম। এই যে সুরুজ, তপন, দিবাকর, প্রভাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, দীননাথ, সবিতা, মিহির, দিনপতি, দিনমণি, বিবসান, বিভা বসু, সূর্য, তারপরে ওইখানে অর্ক আছে। ঠিক আছে? অনেক কাজে লাগবে তোমার। তুমি যদি মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলোর 10-15টা করে শিখে ফেলো, দেখবা যে তোমার আওতার বাইরে আর খুব বেশি যাচ্ছে না। এরপরে উপযোগ শব্দের সঠিক প্রতিশব্দ, উন্নতি, উচিত, সক্ষম, প্রয়োগ। উপযোগ, উপযোগের দেখো প্রয়োগ মানে হচ্ছে, যদি হিসাব করো ইকোনমিক্সের ভাষায়, উপযোগিতা বলতে একটা শব্দ আছে। তোমার আমি কেমনে বোঝাবো? ধরো আমার এই শার্টটার দিকে তাকাও। আমি শার্টটা পরতেছি, মাশাআল্লাহ সুন্দর, খারাপ না। একসময় পুরাতন হয়ে গেলে আমি এটাকে আর পরবো? পরবো না। আমি এটাকে ফেলে দিব, বা কোনো কারণে আমার কাছে আর থাকবে না। বা তোমার হাতের একটা কলম, এটার কালি শেষ হয়ে গেলে তুমি এটা দিয়ে আর লেখো না। এটা তখন আর লেখার কাজে ব্যবহার হয় না। এটা মোবাইল ফোন, কথা বলার উপযোগী থাকলে, ওকে থাকলে তুমি কথা বলো, আর বলো না। এই যে দ্রব্যের যে ব্যবহারের উপযুক্ততা বা দ্রব্যের যে ব্যবহারের গুণাগুণের থাকা, এটাকে বলা হয় ইকোনমিক্সের ভাষায় উপযোগ। তাহলে উপযোগের একটা সমার্থক শব্দ এখান থেকে তুমি প্রয়োগ নিতে পারো। সক্ষম নেওয়ার হালকা চান্স আছে, কিন্তু প্রয়োগ ভালো উত্তর। কথা বুঝতে পারছো? সক্ষম নেওয়ার হালকা চান্স আছে, কিন্তু প্রয়োগ ভালো উত্তর। উপযোগিতা থেকে উপযোগ, সেখান থেকে প্রয়োগ, মানে আমি এটাকে ব্যবহার করতে পারতেছি কিনা। বুঝতে পারছি কথাটা? দ্রব্যের ব্যবহারের উপযুক্ততা, ডিমান্ড থাকা, এটাকে উপযোগ বলা হয়। তারপরে আসো, কোনটি ভ্রমর শব্দের সমার্থক নয়? ভ্রমর শব্দের সমার্থক অলি যেটা, এটা ভ্রমর শব্দের সমার্থক অলি। তারপরে ভৃঙ্গ যেটা, এটাও সমার্থক। মধুকর যেটা, এটাও সমার্থক। সমার্থক না যেটা, সেটা হচ্ছে অমিত, এটা সমার্থক না। অলিরও কথা শুনে, অলির জায়গার মধ্যে খালি অলি লেখা আছে ওই গানের লিরিকে। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তেমন করে তুমি আমার কথা শুনে হাসো না তো। তোমরা কি বাংলা গান শোনো? শুনলে ভালো, না শুনলে আরো ভালো। এরপর আসো, কোনটি সমুদ্র শব্দের সমার্থক নয়? নীলাম্বু, তরঙ্গিনী, পয়োধি, পাথার। পয়োধি, পাথার, নীলাম্বু সবগুলো সমুদ্র সমার্থক, তরঙ্গিনী না। তরঙ্গিনী মানে হচ্ছে নদী। তরঙ্গিনী মানে হচ্ছে নদী। তাহলে নীলাম্বু, নীলম্বু যে ধারণ করে আছে সে নীলাম্বু। তাহলে সমুদ্র যেখানে ছিল সেখানে আমরা নীলাম্বুটা যোগ করে আসি, কি কও?
নীলাম্বু কাহা, সমুদ্র কাহা, এই যে মিল গায়ে। নীলাম্বু, নীলম্বু। অম্বু মানে পানি না, সমুদ্রের পানি নীল হয়। নীলম্বু যে ধারণ করে রাখছে তারে নীলাম্বু বলে। তাহলে সমুদ্রের কালেকশন মানে সব থেকে বেশি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সামনে পাইলে আবার এনে যোগ করবো। এরপরে দেখো নিচের কোনটি চুল শব্দের সমার্থক নয়? অলোক, চিকুর, সবিতা, কুন্তল। সবিতা, কারণ সবিতা মানে হচ্ছে সূর্য, আর বাকিগুলো সবগুলোই হচ্ছে তোমার চুল। তিমির কুন্তলা একটা শব্দ আছে, তিমির কুন্তলা বহুব্রী সমাস, বুঝছো? তিমির কুন্তলা, তিমির মানে হচ্ছে অন্ধকার কালো, কুন্তলা মানে তো চুল আছে এমন নারী, কুন্তল মানে হচ্ছে চুল। চিকুর মানেও চুল, মনে রাখো। এই চুল শব্দের সমার্থক শব্দ আছে চিকুর, এটা মানেও কিন্তু চুল। তিমির কুন্তলা মানে অন্ধকার কালো চুল আছে এমন নারীকে তিমির কুন্তলা বলা হয়। সবিতা মানে সূর্য। কাঞ্চন শব্দের সমার্থক? পাথর, স্বর্ণ, পাহাড়, মুক্তা। স্বর্ণ, স্বর্ণ, কাঞ্চন, তারপরে হচ্ছে হেম, তারপরে হচ্ছে সুবর্ণ, এগুলো সবগুলো কাঞ্চন শব্দের সমার্থক। পাহাড় শিখেছি। তারপরে পাথর মানে হচ্ছে অশ্ব, এটা খুব গুরুত্বপূর্ণ, এই বানানটা আসে অনেক সময়। মফলা দিয়ে লিখলে সেটা অশ্ব মানে হয় পাথর। আর যদি অশ্ব কথাটাকে তুমি এভাবে লিখো অশ্ব, তখন এটা হয়ে যাবে ঘোড়ার শব্দের সমার্থক। এটা হবে তুরগ শব্দের সমার্থক। এটা হবে তুরঙ্গ শব্দের সমার্থক। তুরঙ্গ না, তুরঙ্গম। তারপরে হচ্ছে তোমার এটা হবে বাজি শব্দের সমার্থক। এটা হবে হয় শব্দের সমার্থক। এটা হবে ঘটক শব্দের সমার্থক। এই তুরঙ্গম, বাজি, হয়, ঘটক, অশ্ব, ঘোড়া, অল আর সিনোনিমাস থাকবে। এগুলো সবগুলোই ঘোড়াকে নির্দেশ করে। এখন শুধু আমরা শব্দ জুড়ে দেখে আসছি, গত ক্লাসটার মধ্যে এটার আলোচনা ছিল। শুধু এই অশ্ব আর অশ্ব উচ্চারণগত দিক থেকে কোনো ঝামেলা নাই। এই অশ্ব মানে হচ্ছে ঘোড়া, একই উচ্চারণ এখানে অশ্ব পড়তে হয়, এটার মানে হচ্ছে পাথর। খবরদার পাথার না, পাথার বললে আবার সাগর হয়ে যাবে। ঠিক আছে, পাথার বললে সাগর হয়ে যাবে। কোনটি ভিন্নার্থক শব্দ? বৈশ্যানর, প্রভঞ্জন, পাবক, কৃষাণু। প্রভঞ্জন, এই প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে বাতাস। এই যে নতুন পাইলাম, পাবক আগুনের সাথে যুক্ত করে দিয়ে আসি, একবার মুখে বলছিলাম লিখছি কিনা জানি না। প্রভঞ্জন মানে বাতাস। চলো কোথায় এরা? বাতাস কাহা? এখানে তো চাঁদ। আচ্ছা, তাহলে কি সামনের দিকে? আচ্ছা, আছে আছে, পাবো। এই যে এখানে হচ্ছে তোমার প্রভঞ্জন, এই পাইলাম প্রভঞ্জন, এটা হচ্ছে বাতাস। আর আগুন যেখানে ছিল সেখানে দিয়ে আসবো। এখন যেটা পাইছি আগুনের একটা সমার্থক কি জানি পাইলাম, এই যে কৃষাণু। কৃষাণু তো দিছি, বায়ুসখা, বৈশ্যানুর, বন্যী, সিংহ, সর্বসূচি। পাবক দেই নাই, পাবক। এই হলো গিয়া পাবক। ওকে, তাহলে কালেকশন বাড়াই দিচ্ছি কিন্তু, এবং এখানে যা মিলে সব থাকবে। তুমি একক বইয়ে এগুলো সবগুলো এক জায়গায় পাওয়া তোমার জন্য অনেক কঠিন হবে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সুতরাং এখান থেকে তুমি প্রচুর পরিমাণে উপকৃত হবা। আচ্ছা, তাহলে প্রভঞ্জন এটা বাতাসের, আর বৈশ্যানর, পাবক, কৃষাণু এগুলো সবগুলো আগুনের সমার্থক। তাহলে বাকিগুলো সবগুলো কিসের? এগুলো সবগুলো হচ্ছে আগুনের। প্রভঞ্জন মানে হচ্ছে বাতাস বা বায়ু। দেখো একই প্রশ্ন আসছে চিটাগং বিশ্ববিদ্যালয়ে 22-23 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10-11 সেশনে, তাই না? বেশি গিঞ্জি গিঞ্জি লাগে, হালকা করে দাগাই দিই স্মার্টলি। এরপরে আসো ভিন্নার্থক শব্দ যুগল নয়। তাহলে বোঝা গেল তিনটার মধ্যে ভিন্নার্থক থাকবে, আওলা জাওলা। ভিন্নার্থক না কোনটা? বর্ষা, বর্ষা, কপাল, কপল, বিভা বসু, বিভা বসু। এই যে পাইছি, ধরছি। এইটা হচ্ছে তোমার সূর্য, এটা সূর্য। তাহলে সূর্যের আরেকটা পাইলাম দিবা বসু, দিনের বেলার বসু। আর এই কুলকুলের অর্থ আলাদা, দেখাচ্ছি তোমাকে। এই প্রথম কুল, এই কুল মানে হচ্ছে বড়ই। আবার এই কুলের আরেকটা অর্থ হয়, এই কুল মানে হচ্ছে বংশ। আর এই যে পরের কুল, এই কুল মানে হচ্ছে নদীর কুল বা সাগরের কুল, তট, তীর। আচ্ছা, এই বর্ষা
মানে হচ্ছে ঋতু, আর এই বর্ষা মানে হচ্ছে অস্ত্র, বললাম আর কি। আচ্ছা, এই কপাল মানে হচ্ছে ভাগ্য, আমরা বলি আমার কপাল ভালো না, ললাট। কপল মানে হচ্ছে গাল। আর এখানে বিভা বসু দিবা বসু দুটোর অর্থই হচ্ছে সূর্য। তাহলে এটা ভিন্নার্থক নয়, আমরা সূর্য যেখানে পাইছিলাম সেখানে দিবা বসু অ্যাড করে দিয়ে আসি। সূর্য ছিল যেখানে, সেখানে দিবা বসু অ্যাড হবে, তাই না? দিবা বসু, এই যে বিভা বসু আছে, এখন দিব হচ্ছে দিবা বসু। ওকে, চলো। ওকে, তাহলে সূর্যের কালেকশন অনেক বাড়লো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, নাও ইচ্ছা মতো পড়ো এবার। তারপরে আসো, আমরা শিখলাম হচ্ছে এইটা। এখান থেকে দেখো প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ যেহেতু আছে, তোমাদের ক্যামেরায় কেমন আসে? এরকম আঁকাই লিখে খুব বেশি এলোমেলো মনে হয়? খুব বেশি এলোমেলো মনে হয় না, সুন্দরই দেখাচ্ছে, সুতরাং অসুবিধা নাই, তুমি বুঝতে তোমার কোনো সমস্যা হবে না। এরপরে আসো, এই কুল মানে বংশ। এখন তুমি যদি প্রশ্ন করো যে ভাইয়া কখন আমি বংশ বুঝবো আর কখন আমি এটার দ্বারা হচ্ছে বুঝবো, বড়ই বুঝবো, তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছি, প্রসঙ্গ বিবেচনায় বুঝবা। সিস্টার ইন ল মানে কখন ভাবি হবে আর কখন শালি হবে, বাক্য দেখলে বুঝতে পারবা। ভাবিরে শালি বলা যাবে না, শালিরে ভাবি বলা যাবে না। শালি মানে শালিকা, ঠিক আছে? মৃত্যু শব্দের সমার্থক শব্দ কোনটি? সমার্থক নয় কোনটি? মহাপ্রয়াণ, মানুষ লোক, ইন্তেকাল, দেহত্যাগ। মানুষ লোক, মানুষ লোক মানে হচ্ছে এই জগৎ। আর দেহত্যাগ, ইন্তেকাল, মহাপ্রয়াণ, হ্যাঁ, এগুলো যা কিছু বলো, যতভাবে আছে না কেন, মরণ থেকে শুরু করে আর যা যা আছে, পঞ্চত্ব প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি, যত কিছু আছে, সমস্ত জান্নাতবাসী হওয়া, সবকিছু মৃত্যু শব্দের সমার্থক। নিচের কোন সমার্থক শব্দ শুদ্ধ? অদ্রি অসুর, অদ্রি পর্বত, অদ্রি সমুদ্র, অদ্রি জাহাজ। অদ্রি পর্বত, এটা শুদ্ধ। এখানে অদ্রি আর সমুদ্র আলাদা জিনিস, অদ্রি আর জাহাজ আলাদা জিনিস, অদ্রি আর অসুর আলাদা জিনিস। অসুর মানে হচ্ছে যে দেবতা না, দৈত্য জানোয়ার, এই অর্থে অসুর, ঠিক না? আর অদ্রিয়ার যেটা তোমার হচ্ছে পর্বত, এটা সমার্থক, প্রপার সমার্থক, কোনো সমস্যা নাই। নিচের কোন সমার্থক শব্দ শুদ্ধ? সবিতা, সুন্দর নারী না। সবিতা মানে সমুদ্র না, সম্ভব না। সবিতা মানে সূর্য, হ্যাঁ ঠিক আছে। সবিতা মানে চন্দ্র না, উল্টা। এই সুন্দর নারীর একটা চমৎকার শব্দ আছে, সেটা হচ্ছে ধ্বনি। মনে রাখো, অনেকগুলা ধ্বনি আমরা চিনি, ঠিক না? অনেকগুলা ধ্বনি আমরা চিনি বানানের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এরকম ধ্বনি। এই ধ্বনি মানে হচ্ছে সুন্দরী নারী, সুন্দর না জড়িত সুন্দরী নারীও বলা যায়, সুন্দর নারীও বলা যায়। সোহাগের চাঁদ বদনে ধ্বনি, নাচো তো দেখি, গান শুনেছো না? তো সোহাগ চাঁদ বদনে ধ্বনি, নাচো তো দেখি। সোহাগ চাঁদ মানে পূর্ণিমার চাঁদ, ভরা চাঁদ। বদন শব্দের অর্থ চেহারা। সোহাগ চাঁদ বদনের যে ধ্বনি বা সুন্দরী মেয়ে আছে, তাকে নাচতে বলছে। পূর্ণিমার চাঁদের মতো চেহারার নারীকে নাচতে বলা হচ্ছে। তাহলে সোহাগ চাঁদ বদনে ধ্বনি, নাচো তো দেখি। বুঝছো? বালা, বালা মানে কিশোরী, বালা নাচো তো দেখি, কিশোরী বা মেয়ে এই অর্থে। আর এই ধ্বনি মানে তো আওয়াজ, ব্যাকরণের ধ্বনি। এই ধ্বনি মানে হচ্ছে টাকা পয়সা যার অনেক বেশি আছে। আর এই ধ্বনি মানে হচ্ছে ক্রিকেটার। এই ধ্বনি মানে হচ্ছে ক্রিকেটার, মহেন্দ্র সিং ধোনি আর কি। তাহলে ধ্বনিও 4 রকম ভাবে মোটামুটি লেখা যায়, কাছাকাছি, বানান কাছাকাছি, উচ্চারণ সেম, মাথায় রাখবা। তাই সমার্থক শব্দগুচ্ছ সবিতা, সূর্য, এটা। কোন শব্দ দুটি পদ্ম শব্দের সমার্থক? উদক পয়, নলিন, রাজীব, জায়াদার, মিহির, মিত্র। নলিন আর রাজীব। উদক পয় হচ্ছে পানির সমার্থক, জায়া আর দার হচ্ছে বউ, বউ, স্ত্রী। মিহির আর মিত্র, মিহির মানে সূর্য, মিত্র মানে হচ্ছে বন্ধু। তাহলে মিহির মানে সূর্য আর মিত্র মানে হচ্ছে বন্ধু। সূর্য শব্দের অর্থে এটার ব্যবহার আছে কিনা আমি জানি না, তবে মিত্র মানে বন্ধু। আমরা শত্রু মিত্র এই অর্থে ব্যবহার করি। যেহেতু বাকি সবগুলো জোড়া জোড়া সমার্থক, এখানে মিত্রটা সমার্থক হতে পারে, বুঝছো? তো নলিন, নলিনী, রাজীব, কুমুদ, তারপরে পদ্ম, শতদল, অরবিন্দ, কোকোনাদ, সবগুলোই পদ্ম শব্দের সমার্থক শব্দ। আসো সেটাকে একটু দেখি।
না, তাহলে নিলাম হচ্ছে পদ্ম, তারপরে নিলাম হচ্ছে নলিন, তারপরে নিলাম হচ্ছে নলিনী, তারপরে নিলাম হচ্ছে রাজীব, তারপরে নিলাম কুমুদ, তারপরে ধরো হচ্ছে শতদল, তারপরে নিলাম অরবিন্দ, তারপরে হচ্ছে কোকনদ, তারপরে আরেকটা আছে তামরস। বুঝছো? ওখানে বলা আছে যে অর্থহীন নাকি যেন, অবহেলিত হই না যেন তম মন কোকনদে। বঙ্গভূমির প্রতি কবিতাটা ক্লাস 8-এ পড়ে আসছো মাইকেলের, ওখানে আছে এটা, তাই না? যে তোমার মনের পদ্মে আমাকে স্থান দিও, সেখান থেকে আমাকে সরাই দিও না মা। মাইকেল বলছে তার দেশমাতৃকাকে, দেশমাতৃকার প্রতি। ওইখানে দেখবা কোকনদ, তামরস, এই কথা দুটার ব্যবহার আছে। তাহলে পদ্ম, নলিন, নলিনী, রাজীব, কুমুদ, শতদল, অরবিন্দ, কোকনদ, তামরস। তারপরে আরো আছে তোমার হচ্ছে সরোজ, সরোবরে জন্মে যা সরোজ। এটা এটা আমরা পড়ে আসছি তোমার হচ্ছে ইয়েতে, মহাযাত্রা, সরোজ, যোগেরও শব্দের মধ্যে, তাই না? রাজপুত, পঙ্কজ, এই যে পঙ্কজ, সরোজ তোলার উদ্দেশ্যে তারপরে তোমার হচ্ছে জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করলো। এই পঙ্কজ মানেও তোমার হচ্ছে পদ্ম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ভালো কালেকশন পদ্মের ক্ষেত্রে। তুমি একক বইতে পাওয়া কঠিন হবে, পাইতেও পারো, আছে, তবে 2-1টা বই মিলাইলে আবার পাবা, মাথায় রাখবা। পদ্ম শব্দের সমার্থক আমরা পাইলাম নলিন আর রাজীব। কোনটি কবুতরের সমার্থক শব্দ নয়? পুলিন। পুলিন যেটা, এটার অর্থ হচ্ছে সৈকত, সমুদ্রের যে সৈকত আছে না, তীর, এটার বলা হয় পুলিন। আর নোটন, লোটন, কপোত, অল আর কবুতর্স। নটন নটন পায়রাগুলি ঝুটন বেঁধেছে, এপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, ওহ বড্ড লেগেছে। পড়েছো না ছোটবেলায় ছড়া? ওখানে ছিল নটন নটন পায়রাগুলি। এখন প্রশ্ন আমাকে করতেই পারো, ভাইয়া ওখানে যে বলছে নটন নটন পায়রাগুলি, আসো লাগছে ভেজাল, ডিসি প্যাচ লাগাই। এখন কি হবে? নটন নটন পায়রাগুলি লাগছে না? তো এখানে তো অর্থের দিক থেকে বলতেছে নটন নটন পায়রাগুলি, তাহলে পায়রা মানেও যদি পায়রা হয়, নটন মানেও যদি পায়রা হয়, এখন কি হইবে? লেগে গেছে না? লাগছে। এখানে নটন শব্দের অর্থ ছোট, সুন্দর পায়রা, এই অর্থে, হ্যাঁ, সুন্দর এবং ছোট, এই অর্থটে তোমার এই নটন কথার ব্যবহার হয়েছে। আর পায়রা শব্দ পায়রার অর্থে ব্যবহার হয়েছে। বুঝো নাই মনে হয়। আসো দেখি। নিশীথে বাসছে বাঁশি, মামুর বেটা এবার না বুঝা কোথায় যাবা? আবার যদি বলি এরকম, গভীর নিশীথে, এখন তুমি কও বাসছে বাঁশি। এখন এই জায়গায় এটা বড় ধরনের মারপেচ লাগছে। দেখো, নিশীথে বাজছে বাঁশি, তাহলে এই নিশীথে তুমি কি বলবা গভীরে বাজছে বাঁশি? না, এই নিশি মানে কিন্তু রাত। কিন্তু এখানে যখন বলছি গভীর নিশীথে বাজছে বাঁশি, আচ্ছা গভীর কথাটাকে এখানে রাত্রি করে দিই, সরি, আমি এটাকে গভীর কথাটাকে রাত্রি করব। রাত্রি নিশীথে বাজছে বাঁশি, তোমাদের ইয়ে বইতে আছে 9 10-এর মণি চৌধুরীর বইতে, রাত্রি নিশীথে বাজছে বাঁশি। তাহলে নিশীথে বাজছে বাঁশি, উপরে নিশীথে মানে হচ্ছে রাত, আর নিচে রাত্রি নিশীথে বাজছে বাঁশি, তাহলে রাত্রির গভীরে, এখানে নিশীথ শব্দের অর্থ হচ্ছে গভীর। অর্থাৎ একই শব্দের বিশেষ্য হিসাবেও ব্যবহার হতে পারে, একই শব্দের বিশেষণ হিসাবেও ব্যবহার হতে পারে। পদ প্রকরণ, মনির চৌধুরীর বই 97 পৃষ্ঠা, ওখানে খুলবা, খুলে ভিতরের দিকে যাবা, গিয়ে দেখবা বিশেষ্য বিশেষণের চ্যাপ্টারের পরে একই শব্দের বিশেষ্য এবং বিশেষণ রূপে ব্যবহার ওই জায়গায় ডিটেইলে বলা আছে। যেমন সত্য, আমরা যখন বলি সত্য পথে চলো, তখন সত্য এখানে বিশেষণ, অ্যাডজেক্টিভ, সত্য মানে ভালো পথে চলো। আর যখন বলি এটা একটা বিরাট সত্য, তখন এই সত্য মানে হচ্ছে ঘটনা, মানে এটা হচ্ছে নাউন। তাহলে খেয়াল করো, সত্য পথে চলো, সত্য পথ মানে ভালো পথ, অ্যাডজেক্টিভ, আর এটা একটা বিরাট সত্য, সত্য মানে এখানে ঘটনা, তাই এটা নাউন। তাহলে সত্য কথাটা দেখো দুইটা অর্থে ব্যবহার হয়, ইংলিশেও তো আছে রে ভাইয়া,
একটা হচ্ছে ট্রুথ আর একটা হচ্ছে ট্রু। ট্রুথ মানে হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রু মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানেও ঠিক নোটন শব্দের অর্থ পায়রা, দ্যাটস অল। আবার এখানে নোটন নোটন পায়রাগুলি, ছোট ছোট পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ঝাঁক বাজছে। বুঝছো নি আমার ব্যাপারটা? মাথায় গেছে নি? কথা ঠিক আছে? যদি অনেক কিছু শিখতে শিখতে ব্রেনের উপরে চাপ বসে থাকে, তাহলে ক্লাস পজ দিয়ে গিয়ে ১ কাপ চা খেয়ে আসো। বুঝতে পারছো? ১ কাপ চা খেয়ে আসো, ব্রেনের উপরে চাপ বসে যায় অনেক সময়। তোমরা ৩ গাদা নাটকটা দেখছো না বৃন্দাবন দাসের? ৩ ছেলে, বড় ছেলে মীর সাব্বির, না সরি, বড় ছেলে হচ্ছে চঞ্চল, বিয়ে করতে পারে না। তারপরে মেজো ছেলে হচ্ছে মীর সাব্বির, সে মালয়েশিয়া যাবে। মালয়েশিয়ার ভাষা শিখছে। মাকে সে কি জানি ইমাক বলে ডাকে, ইমাক মালয়েশিয়ান ভাষায়। আর হচ্ছে ওয়াং মানে টাকা, না? এগুলা সে শিখে। আর ছোট ছেলে আকমা হাসান, এই ভণ্ড এসএসসি পাস করতে পারে না। তার ক্লাসমেট ছিল এবং প্রেমিকা বর্তমানে যে মেয়ে সে হচ্ছে এসএসসি এইচএসসি পাস করে ওই স্কুলে টিচার হয়ে গেছে, পাস টাস করে সব। আর সে এখনো মেট্রিকে পাস করতে পারে না, পরীক্ষা দেওয়ার ফেল করে। আর মাথা গরম হয়ে যায় তার। ওখানে একটা বিখ্যাত ডায়লগ আছে, ইচ্ছা মতো পরে দেখবা। হ্যাঁ, দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ। হ্যাঁ, দ্য রেইন, দ্য অটোমন, অটামকে পড়তেছে, অটোমন লাস্টে এন আছে এই জন্য। এবং এক সময় গিয়ে সে ক্লান্ত হয়ে বলছে মাথার উপরে সরি ব্রেনের উপরে চাপ বসে গেছে, এসব করে আর পড়া হবে না বলে উঠে গেল। তো আমি যখন আমার স্টুডেন্ট লাইফের কথা বলছি বা পরবর্তী জার্নিতে যখন অনেক চাপ হইতো, তখন রাগ করে বই বন্ধ করে দিতাম। কারণ জোর করে পড়া যায় না। তোমরাও পড়ো, এটা আমি বলি না। গ্যাপ নিও, ঠিক আছে? গ্যাপ নিবা। ১.৫-২ ঘন্টা পড়ার পরে ১০-১২ মিনিটের গ্যাপ নিও। তবে খবরদার এটা যেন মোবাইলের গ্যাপ না হয়। যে ১০ মিনিট কাউসার ভাই বলছে গ্যাপ নিতে, তাহলে ফেসবুক করে আসি। দেখা গেল তুমি ২ ঘন্টা পরে ১০ মিনিটের জন্য ফেসবুকে ঢুকছো, ৩ ঘন্টা পরে বের হইছো। এটা করা যাবে না। তুমি গ্যাপ নিবা, তোমার পরিবারের মানুষের সাথে কথা বলবা, যারা মেসে থাকো বন্ধুদের সাথে একটু কথা বলবা, একটু হাঁটবা, চোখে মুখে পানি দিবা। এই গ্যাপটা একটু হাইটা নিলে ভালো হয়, জায়গা থেকে সরে, ঠিক আছে? এবং মোটামুটি যদি একটু গ্যাপ হয়ে থাকে, বারবার না হইলেও পড়ার ফাঁকে মাঝে মধ্যে একটু করে চা খাওয়া ভালো, হালকা লিকারে হলেও চলবে। বেশি কড়া লিকার খাইলে ধরো ৫-৬ কাপ খাইছো, এখন রাতে আর ঘুম আসবে না, প্রচুর ক্যাফিন ঢুকে যাবে ভিতরে। তো একটু নড়াচড়া করা অথবা একটু শুয়ে গড়াগড়ি দেওয়া। ধরো ৩-৪ ঘন্টা এরকম পড়ছো, ১০ মিনিট করে করে বা ১৫ মিনিট করে করে গ্যাপ নিয়ে তুমি পড়ছো। এরপরে একটু শুয়ে পড়লে ভালো। শুইলে যেটা হবে, তোমার বডিতে নিচের দিকে ব্লাড চলে যায়, তখন ব্রেনটা একটু ফাঁকা ফাঁকা থাকে। তো শুইলে দেখবা তোমার বডিতে একটা ব্যালেন্স আসতেছে, তুমি ফিল করবা। মানে ব্লাডটা প্রপারলি সার্কুলেট হবে ব্রেন থেকে শুরু করে পা পর্যন্ত। একটু গড়াগড়ি দিবা, শুবা, তারপর উঠবা। আর যদি মনে করো খুব ক্লান্ত, সেক্ষেত্রে ০.৫ ঘন্টা ঘুমাই নিতে পারো। আবার শুরু করবা। বুঝা গেছে? তুমি ১২ ঘন্টা পড়বা মানে ১২ ঘন্টা একটানা না। ১২ ঘন্টা পড়ার জন্য তোমাকে ১৫ ঘন্টা ব্যয় করতে হবে। তাহলে ইফেক্টিভ পড়া। আর অতি পাকনামি যদি করো যে পইড়া একদম হুতায় দিমু সব, ১২ ঘন্টা টানা পড়ো যদি, হয়তো ২-৩ দিন পড়তে পারবা, তারপরে দেখবে সব উলটপালট লাগতেছে। বুঝতে পারছো? এজন্য সিস্টেম করে পড়া। মনে রাইখো, বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অংশ যেমন নয়নের পাতা। বিশ্রাম কাজের একটা অংশই। বিশ্রাম কাজের শত্রু না, কাজেরই অংশ হচ্ছে বিশ্রাম। প্রপারলি এটাকে ইউজ করতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা। এরপরে তুলনা দিয়ে বুঝাইছে উপমাতে, নয়নের অংশ যেমন নয়নের পাতা। এই চোখের পাতাটা তো চোখেরই অংশ। চোখের পাতা ছাড়া কি চোখ সুরক্ষিত থাকবে? তো চোখের পাতা যেমন চোখের অংশ, বিশ্রামটা তোমার কাজের অংশ। তুমি যদি মনে করো পয়রা কোপাই দিমু, তা তুমি পরে চিৎপটাং হয়ে যাবা। অত দরকার নাই। সুন্দর করে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি নিজেকে ইউটিলাইজ করো, ঠিক আছে? আর যে যে ধর্মের মানুষ তোমরা, ধর্মীয় চর্চাগুলো করবা। আমাদের সব কথা বলার জায়গা তো একটা, তাই না? আমাদের রব। তো আল্লাহর কাছে বলবা মনের কথাগুলো, তোমার কষ্টগুলো। এই জন্য যে যে ধর্মের আছো, ধর্মীয় চর্চা তোমাকে শান্তি দেয়, মনে রাখো। এগুলো খুব উপকারী। বুঝাইতে পারছি? ভালো থাকো, আসো পরের অংশ নিয়ে কথা বলি আবার। ক্লাস অনেক লম্বা, ভাইবো না যে জ্ঞান দিচ্ছি মানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আভি তো মেনে স্টার্ট কিয়া। আসো পরের অংশ। পুত্র শব্দের সমার্থক শব্দ প্রসূন, আত্মজ, অদ্রি, বামা। এই প্রসূন শব্দের অর্থ ফুল, পুষ্প। অদ্রি মানে হচ্ছে পাহাড়, আর বামা মানে হচ্ছে নারী।
এর বাকি থাকলো আত্মজ। আত্মজ মানে ছেলে। তোমাদেরকে মনে হয় শিখাইছিলাম আমি, আবার একটু লিখে দেই। মনে রেখো, এটা ছেলে আর এটা হচ্ছে মেয়ে। তো কিছু শব্দ খালি ই যুক্ত করলে, আ যুক্ত করলে ছেলে থেকে দেখো মেয়েতে রূপান্তর হবে অর্থটা। তাহলে এমনকি পুত্র কথাটা দিয়েও হয়, আমি আগে মনে হয় লিখে নাই এটা। পুত্র, পুত্রী, এই পুত্রী কথার ব্যবহার আছে সাহিত্যে অ্যাভেলেবল। পুত্রী মানে নারী, মেয়ে, কন্যা সন্তান এই অর্থে। তারপরে আত্মজ, এটা এখানে হয়ে যাবে আত্মজা। তারপরে এখানে হবে নন্দন, এখানে হবে নন্দিনী, নন্দিনী মানে হচ্ছে মেয়ে। তারপরে এখানে হবে তনয়, আর এখানে হবে তনয়া, তনয়া মানেও মেয়ে। তারপরে তোমার এখানে দুলাল, এখানে হবে দুলালি, দুলালি শব্দের অর্থ মেয়ে। তাইলে 1 2 3 4 5, 1 2 3 4 5, আরেকটা আছে সুতো, সুতো আছে, সুতো। এই সুতো আর এখানে হচ্ছে সুতা। খবরদার আবার দীর্ঘকার সুতা দিও না, কাপড়ের সুতো হয়ে যাবে। তাইলে এই 1 2 3 4 5 6 7, 7 জানো মানে 14 জানো, বুঝছো কথা? 7 জানো মানে 14 জানো। তাইলে ছেলে মানে হচ্ছে পুত্র, আত্মজ, নন্দন, তনয়, দুলাল, সুতো। মেয়ে মানে পুত্রী, আত্মজা, নন্দিনী, তনয়া, দুলালী, সুতা। তাহলে এখান থেকে আমরা পুত্র শব্দের সমার্থক পেলাম আত্মজ, আর বাকিগুলো পাহাড়, নারী এবং ফুলের সমার্থক। কোনটি অগ্নি এর সমার্থক শব্দ নয়? নয় মানে হচ্ছে প্রজ্বলিত, এটা না। বাকিগুলো সবগুলোই অগ্নি শব্দের সমার্থক, এটা অগ্নি শব্দের সমার্থক শব্দ না। এরপরে সারমেয় শব্দের অর্থ কি? সারমেয় শব্দের অর্থ কুকুর। এটা সাধু বাংলায়, আমাদের এখন প্রচলিত বাংলায় আর পাবা না, এই শব্দের ব্যবহার নাই, মানে কেউ করে না আর কি। কিন্তু সারমেয় শব্দের ব্যবহার প্রচুর পরিমাণে আছে। বঙ্কিমীয় বাংলা যদি পড়ো, বিদ্যাসাগরীয় বাংলা যদি পড়ো, একদম এটা দেখবা যেখানে যেখানে দরকার ওখানে প্রচুর ব্যবহার আছে এই কথাটা। সারমেয় মানে হচ্ছে কুকুর। আমার একটা গল্পের কথা মনে পড়ছে এখন কথায় কথায়। আমাদের যিনি বিখ্যাত গায়ক, বাংলাদেশের উপস্থাপক, তোমরা অনেকে তার গান শুনে পছন্দ করো, তাহসান, তাহসান রহমান খান। এই তাহসানের একটা ব্যান্ড ছিল মতো, নাম সম্ভবত ব্ল্যাক, অনেক আগের, তার অনেক আগেকার সময়ের কথা। উনি নিজে একটা ঘটনার কথা পত্রিকায় লিখছিলেন যে তারা চিটাগংয়ে যাচ্ছিলেন তোমার হচ্ছে শো করার জন্য। তো কুমিল্লার কোন একটা অংশে বা কুমিল্লা পার হওয়ার পরে, কুমিল্লার ওই মাথায় অথবা ফেনীর কাছাকাছি একটা এরিয়াতে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। মাইক্রোবাস ছিল, তারা সবাই যাচ্ছিলেন ওখানে করে, ওটাতে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করলে ওখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, একজন মারাও গেছিল, খুব বেশ ইনজুরি হয় ওনারা। তখন তো জ্ঞান টেন হারায় ফেলে, লোকজন নিয়ে গেছিল তাদেরকে নিকটবর্তী কোনো একটা ক্লিনিকে। ওনার যখন জ্ঞান ফিরলো, উনি হয়তো, হ্যাঁ তাহসানের, উনি বলতেন জ্ঞান যখন ফিরলো দেখছিলেন ওই জায়গায় যে রক্ত টক্ত সব পড়ে আছে হসপিটালের বারান্দায়, এবং সেগুলো চুষে খাচ্ছে, চেটে খাচ্ছে ওখান থেকে একটা সারমেয়। এই কথার প্রয়োগ দেখছিলাম আমি ওনার লেখার মধ্যে। তো একটা সারমেয়কে তিনি দেখলেন। উনি অনেক ব্রিলিয়ান্ট মানুষ, এটা আমি আগে থেকেই জানতাম। তো আমি এটা পড়ার পরে দেখলাম যে না, বাংলা ভাষার প্রতি ওনার দখল খুব ভালো। উনি ইংরেজিতে খুব ভালো এটা জানি, তো বাংলাতেও মনে হইলো ভালো, কারণ এই শব্দটা নর্মালি সবাই প্রয়োগ করবে না। একটু যাদের ভালো নলেজ আছে তারা এগুলো জানে। সমার্থক শব্দ জানা আর সমার্থক শব্দের একটু ডেপথে জানা, দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, বুঝছো? আমার মনে পড়লো আর কি, ঘটনাটা বললাম। এরপরে দেখো মনীষা, মনীষা শব্দের অর্থ কি? প্রজ্ঞা, স্থিরতা, নির্বুদ্ধিতা, মনস্বিতা। এখানে মোটামুটি সবগুলো কাছাকাছি। মনীষা শব্দের প্রাথমিক যদি শব্দ একটা শব্দ নিতে চাও, সেক্ষেত্রে জ্ঞান, এটা হচ্ছে 1 নম্বরে নেওয়া যায়। এরপরে জ্ঞানের অনেকগুলো স্তর আছে। হ্যাঁ, যেমন ধরো আমরা জ্ঞানকে ইংলিশে ওয়াইজও বলি, আবার ধরো প্রুডেন্সও বলি। তো মনীষা কথাটা মনস্বিতা অর্থেও হয়, নির্বুদ্ধিতা মানে বোকামি, স্থিরতা মানে জ্ঞানের একটা স্থিরতা, এটাও হয়। কিন্তু প্রজ্ঞা শব্দটার এখান থেকে সবচেয়ে ভালো রিলেশন আছে। প্রজ্ঞা যদিও মনীষা শব্দের সমান অর্থ দেয় না, প্রজ্ঞা মনীষার থেকে উপরে হইলে বোঝায়। বুঝাতে পারলাম না। ধরো এই হচ্ছে স্বাভাবিক বোধ সম্পন্ন মানুষ, ঠিক আছে?
এরপরে এখান থেকে ধরো আরেকটু যে ভালো হয় সে মনে করো বুদ্ধিমান। তো আরেকটু যদি হয় তাকে ধরো আমরা বললাম হচ্ছে জ্ঞানী বা মনীষা আছে এমন মানুষ বা মনীষা সম্পন্ন। তার উপরে হলো প্রজ্ঞা। এখন কি বুঝছো? একদম জ্ঞানের পাকনা স্তর যেটা আরকি, জ্ঞান যখন পাকে, বিসিএস এ আমরা একটা প্রশ্ন পড়তাম যে হচ্ছে তোমার এই বুদ্ধি না সরি, জ্ঞান ইনটু অভিজ্ঞতা। এই জ্ঞান ইনটু অভিজ্ঞতা মানে হচ্ছে প্রজ্ঞা। শুধু জ্ঞান দিলে হয় না, জ্ঞানের সাথে প্রচুর অভিজ্ঞতা থাকলে তখন তাকে প্রজ্ঞা বলা হয়। এটা জেনে রাখো, কাজে লাগবে। এই জন্য দেখবা প্রজ্ঞার একটা আলাদা ইংরেজি আছে, যেটা আবার জ্ঞানের ক্ষেত্রে যোগ করা করা যায় না, ব্যবহার করে না ইংলিশে। জ্ঞানী হলে নলেজিয়াস বলে, নলেজেবল বলে, ব্রিলিয়েন্ট বলে, ব্রাইট বলে, ইন্টেলিজেন্ট বলে, নানান ভাবে বলে, ওয়াইজ বলে, ওয়াইজ একটু উপরে এটা বলে। কিন্তু প্রজ্ঞাটা একদম আলাদা, ওটা হচ্ছে তোমার প্রুডেন্ট। এই প্রুডেন্ট মানে হচ্ছে প্রজ্ঞাবান মানুষ। আর তার যদি নাউন করো তাহলে হচ্ছে প্রুডেন্স। প্রুডেন্স মানে হচ্ছে প্রজ্ঞা, আর প্রুডেন্ট মানে হচ্ছে প্রজ্ঞাবান। এটা মাথায় রাখবা, একদম ডেঞ্জারাস লেভেলের তোমার হচ্ছে এই কথাটার মধ্যে ডেপথ আছে। হ্যাঁ, যেমন ধরো আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি কোন সময়টা ব্যবহার করা হয়। প্রজ্ঞা তাহলে প্রুডেন্স। ধরো প্রেসিডেন্ট সম্পর্কে বলবা, তাহলে আমাদের প্রেসিডেন্টের জ্ঞান মোহিত করার মতো, তখন দ্য নলেজ অফ আওয়ার প্রেসিডেন্ট বললে এটা একটু কম কম শোনায়, তখন বলতে হবে দ্য প্রুডেন্স অফ আওয়ার প্রেসিডেন্ট, এভাবে বলতে হবে। কারণ প্রেসিডেন্ট বললেই, বাংলায় আমরা যখন রাষ্ট্রপতি বলি তখন বলতে হয় মহামান্য। আর প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম খুব বড় মানুষের ক্ষেত্রে ইংরেজিতে যখন বলা হয় তখন বলা হয় ইউর এক্সিলেন্সি। তোমরা এগুলো জানো সবাই। তো এই জন্য এই শব্দটা নর্মালি এই লেভেলের একটু উপরের লেভেলের ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত হয়। সেক্ষেত্রে মনীষা শব্দের অর্থ এখানে অপশনের আলোকে প্রজ্ঞা নেওয়া গেছে, কিন্তু প্রকৃতপক্ষে মনীষার প্রজ্ঞা এক জিনিস না, বুঝাই দিলাম। মনীষাটা জ্ঞানের লেভেলের জিনিস, প্রজ্ঞা তারও উপরে। প্লাস এগুলোর সাথে যদি অভিজ্ঞতা যুক্ত হয়, অভিজ্ঞতাও লাগে, ঠিক আছে, তখন সেটাকে তুমি প্রজ্ঞা বলতে পারো। ইনফ্যাক্ট তোমার আরো সহজ করে বলি, আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স 35। এখন বুঝানো বাকিটা তোমাদেরকে কেন এতক্ষণ ধরে এত কথা বললাম। সংবিধানে পরিষ্কার বলা আছে যে 25 বছর হইলে তুমি সংসদ নির্বাচন করতে পারবা, মানে তুমি যখন পার্লামেন্টারি ইলেকশনে অংশগ্রহণ করতে পারবা, সেই যোগ্যতার একটা, অনেকগুলো যোগ্যতা আছে, তার মধ্যে একটা হচ্ছে বয়স মিনিমাম 25 হওয়া। তো যিনি এমপি হইতে পারবেন তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন, কারণ প্রধানমন্ত্রী মূলত একজন এমপি। সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে যাকে আস্থাভাজন মনে করবেন প্রেসিডেন্ট, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন, ঠিক না? এমপিদের মধ্যে যাকে আস্থাভাজন মনে হবে রাষ্ট্রপতির কাছে, তাকে তিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত করবেন। তাহলে এমপি হওয়ার ন্যূনতম বয়স 25, এর মানে প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স 25। কিন্তু রাষ্ট্রপতির বেলায় দেখবা বলা আছে, আমাদের সংবিধানের যে নির্বাহী বিভাগ শুরু হয়েছে তোমার 48 থেকে, 153টা আর্টিকেলের মধ্যে 48 থেকে শুরু হয়েছে এটা। ওখানে দেখবা রাষ্ট্রপতি হইবার যোগ্যতা অযোগ্যতা যেগুলো আছে এই কথাগুলা, তো বয়স হওয়া লাগবে 35 বছর প্রেসিডেন্ট হওয়ার জন্য। তাহলে প্রেসিডেন্ট হওয়ার জন্য যেহেতু প্রধানমন্ত্রীর তুলনায় 10 বছর বয়স বেশি লাগে, বুঝছো? ওখানে অভিজ্ঞতার একটা বড় ধরনের ফ্যাক্টর। দ্যাট ইজ ভাই প্রেসিডেন্টের ব্যাপারে বললে তখন প্রেসিডেন্টের হিসাবে যখন তুমি এখানে অ্যাডজেক্টিভ ইউজ করবা, সেক্ষেত্রে একটু হাই লেভেলের অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। বুঝছি আমরা? চলো, ইন্দ্রজাল শব্দের সমার্থক শব্দজোড় কোনটি? ইন্দ্রিয় জাদু, জাদু দূতি, কুহক মায়া, ভেলকি ক্ষোভ। এই ভেলকি ক্ষোভ যাচ্ছে না, ক্ষোভের কারণে কুহক আর মায়া যাবে। কুহক মানে হচ্ছে এমন জিনিস তুমি দেখো না, শোনো না, ধরতে পারো না, কিন্তু সে তোমার মারাত্মক ভাবে আকর্ষণ করে, তোমাকে তার দিকে টানে, তুমি তার থেকে তোমার তুমি ফিরাইয়া বাঁচায় রাখতেই পারো না, ঠিক আছে, এমন জিনিসকে বলে কুহক। মায়া, ইন্দ্রজাল, ঠিক আছে। আমি হাসতেছি কেন? অনেকে মনে করতেছে ভাইয়া কেন হাসতেছে। পৃথিবীতে এমন বহু জিনিস আছে না, তুমি কত চেষ্টা করছো কিন্তু পারো নাই, পিছলা খাইয়া গিয়া ওইখানেই পড়ছো, পইরা এখন নিজের ভুল এখন কি করো, মিম বানাও বা মিমের উপরে লেখো এভাবেই আমি ড্যাশ পড়েছিলাম, তাই না? কেউ একজন খুব সাবধানে আসতেছে, সে হুট করে উল্টায় পড়ছে, অত্যন্ত সাবধান ছিল, পারে নাই বাঁচাইতে, বুঝছো? তারপরে তুমি নিচে এটা দিয়ে আবার লিখছো এভাবেই আমি ড্যাশ পড়েছিলাম, বুঝছো তো? ইহাই হচ্ছে কুহক, ইহাই হচ্ছে মায়া, ইহাই হচ্ছে ইন্দ্রজাল।
বুঝছো? এটার থেকে বাঁচার কত চেষ্টা আমরা করি। তো কেন জানি পারি না। এখন আবার আমারে জিজ্ঞেস করো না, আমি পারছি কিনা, হ্যাঁ? বড়দের জিজ্ঞেস করতে হয় না। তারপরে আসো কুয়াশা। কুয়াশা শব্দের প্রতিশব্দ কি? কুহক, কুহেলি, শিশির, অস্পষ্ট। কুহেলি। কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসে গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে রিক্ত হস্তে, নাকি? হ্যাঁ, তাহারই পরে মনে কবিতার শেষ লাইনগুলোর দিকে তাকাও। কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে কুয়াশা, কুহেলি এবং তার সাথে কুজ্ঝটিকা, ওটাও কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা এটাও কিসের শব্দ? সমার্থক শব্দ কুয়াশার, মাথায় রাখো, হ্যাঁ? আচ্ছা, তারপরে আসো কোন শব্দযুগল ভিন্নার্থক নয়? নবনী, ননি, স্বাক্ষর, স্বাক্ষর, পানি, পানি, শিখর, শিকর। আচ্ছা, এখন ভিন্নার্থক নয়, নবনী আর ননি একই জিনিস। দুটোই হচ্ছে মাখন। মাখন চিনো? দুটোই হচ্ছে মাখন। আর স্বাক্ষর, স্বাক্ষর, পানি, পানি। এই পানি মানে হাত, এই পানি মানে হচ্ছে তোমার সরি, পানি মানে পানীয়, পানি মানে হাত। স্বাক্ষর মানে হচ্ছে তোমার এটা ভিন্নার্থক নয়, মানে সমার্থক খুঁজতে বলছে তোমাকে। আচ্ছা, তো বের করতেছি। এখন দেখো এই স্বাক্ষর মানে হচ্ছে সিগনেচার, সিগনেচার। আর এই স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান। সরি, অক্ষর জ্ঞান বানান তো ভুল লিখতেছি। অক্ষর জ্ঞান। এরপরে এই পানি মানে তো জল, আর এই পানি মানে হচ্ছে হাত। এই শিখর মানে হচ্ছে উঁচু, সবচেয়ে উঁচু অংশটা। আর এই শিকড় মানে হচ্ছে গাছের শিকড় বা গাছের মূল। সব ভিন্নার্থক তুমি পাইছো, কিন্তু একটা পাইছো সমান। বুঝছো কি বুঝো নাই? একটা পাইছো সমান, এই বাকি সবগুলোর এই 2 4 6টার 6 রকমের অর্থ। 6টার 6 রকমের অর্থ। এই পানি মানে হলো হাত, বিনা পানি, বিনা পানিতে যার সরস্বতী। আর এখানে নবনী এবং ননি দুটোর অর্থই মাখন, যদিও এখন ননি দন্তন্যর সাথে রস্বইকার দিয়ে লেখা হচ্ছে, আগে দীর্ঘইকার ছিল। তোমাকে জিজ্ঞেস করছে কোন শব্দযুগল ভিন্নার্থক নয়, তাহলে খ থেকে ঘ পর্যন্ত সবগুলো ভিন্নার্থক, আলাদা আলাদা অর্থ, 6টার 6 রকমের অর্থ। এখানে 2টার একই রকমের অর্থ, মাখন। এরপরে হচ্ছে তোমার দামিনী শব্দের অর্থ কি? অভাব, বিদ্যুৎ, স্বামী, বোন। বিদ্যুৎ। দামিনী, ক্ষণপ্রভা, বিজুরি। হ্যাঁ, 2টা ইম্পর্টেন্ট লিখে দিই। একটা হচ্ছে ক্ষণপ্রভা, প্রভা মানে আলো, ক্ষণ মানে সামান্য সময়ের জন্য আসে, আকাশের বিদ্যুৎকে বলছে এই অর্থে আর কি। তারপর হচ্ছে বিজুরি, এই বিজুরি মানেও বিদ্যুৎ। এটা ঠিক বাংলা শব্দ না, বাংলা ভাষার মধ্যে প্রপারলি এটার যে ব্যবহার আছে এমন না। এটা হচ্ছে তোমার ব্রজবুলি ভাষার শব্দ। ব্রজবুলি তো বাংলা ভাষা আর বিহারের মৈথিলি ভাষা দুটোকে একত্র করে তৈরি করা একটা কৃত্রিম ভাষা। ওখানে বিজুরি কথার ব্যবহার আছে, বিজুরি। আবার এটা নেপালি শব্দে ঢুকে পড়ছে, নেপালিরা ইউজ করে। গত বছর আমার যদি ভুল না হয় বর্ষায় এটা গান ভাইরাল হয়েছিল। তোমরা বলো ভাই সবকিছুর খবর রাখে। আরে ভাই, এখন তুমি যে সোশ্যাল মিডিয়া ইউজ করো আমিও তো করি, তা আমার সামনে টুকটাক এগুলো পড়ে না, পড়ে তো। আমি হয়তো তোমার মতো তো সময় পাই না, বাট আমি জানি বাদল, বর্ষা, বিজুরি, এই যে ধরা পড়ছে। বুঝছো? বাদল মানে বাদল, বর্ষা মানে বর্ষাকাল, বর্ষাকালের বৃষ্টি, আর হচ্ছে বিজুরি, বিজুরি মানে হচ্ছে বিদ্যুৎ। বুঝছো? গান তো শুনছো, নেপালি গান শুনে উড়াই দিছো। এই বিজুরি বিদ্যুৎ, ওকে, মাথায় রাখো। এখন বুঝা বুঝা আবার শুনো আর কি, না শুনলেই ভালো। মৃগেন্দ্র, মৃগদের মধ্যে যে ইন্দ্র, মৃগ মানে তো পশু, ইন্দ্র মানে তো ইন্দ্র, তাহলে মৃগদের মধ্যে ইন্দ্রকে, রাজাকে, সেরাকে, তার পাওয়ার বেশি, সিংহের পাওয়ার বেশি। আমি খুব সম্ভবত গতকালকে একটা ইংরেজি বক্তব্য শুনতেছিলাম, এটা মানে আগেও আমি শুনছি। ওখানে স্পিকার বলতেছে যে সিংহ থেকে, এটা আবার তোমরা যদি নেগেটিভলি রিসিভ করে ফেলো আমার কথা, তাহলে সমস্যা আছে। নেগেটিভলি না, পজিটিভলি রিসিভ করো। সিংহ থেকে সাইজে বড় এবং সিংহ থেকে শক্তিশালী, সিংহ থেকে দ্রুতগামী অনেক প্রাণী জঙ্গলে আছে, কিন্তু সিংহই কেন বনের রাজা?
বা অন্য সব প্রাণী কম বেশি সিংহের শিকারে পরিণত হয়, এমনকি তার ডিনারে লাঞ্চে পরিণত হয়। কারণ কি এটার? যেমন হাতি সিংহ থেকে প্রচুর শক্তিশালী, সাইজে অনেক বেশি বড়। হাতির শক্তি সবচেয়ে বেশি জঙ্গলের প্রাণীদের মধ্যে, এটা আমরা জানি। তার গায়ের জোর অন্যদের থেকে বেশি। জিরাফ সিংহ থেকে অনেক উঁচু। জিরাফের লাথিতে সিংহের মৃত্যুও হতে পারে, আমরা জানি এটা। অনেক উঁচু, জাস্ট শুধু উঁচু এমন না, শক্তিশালীও বটে। আবার মহিষ গায়ের জোরে বললে সিংহ থেকে যদি বেশি নাও হয়, কিন্তু যথেষ্ট বড় সাইজের প্রাণী মহিষ, এটাও আমরা জানি। আবার তোমার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা টাইগার, যেটা বাঘা সিংহের লড়াইয়ের মধ্যে, এটা আমরা জানি যে ধরো 60-40 টাইম যদি বাঘ জিতে, 60% টাইমে সিংহ জিতে। সিংহ একটু বেশি জিতার দিক থেকে, এবং বাঘ অনেক বেশি ক্ষিপ্র, দ্রুত, কিন্তু সিংহের দম বেশি, দীর্ঘ সময় সে ফাইট করতে পারে। বাঘ সিংহের ফাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটা। দেখা গেছে যে একটা বাঘ একটা সিংহ 10 মিনিট ফাইট করছে। 10 মিনিট ফাইট করার পরে কেউ জিতে নাই, কেউ হারে নাই ধরো, অথবা বাঘটা হেরে গেছে, সিংহটাই জিতছে, কিন্তু পরে টেস্ট করে দেখা গেছে সিংহের গায়ে আঘাতের চিহ্ন বেশি। মানে বাঘ অনেক বেশি ক্ষিপ্র, বাঘ দ্রুত আর কি, খামচাইতে পারে অনেক তাড়াতাড়ি। সিংহ জিতছে বটে, কিন্তু তার বডিতে তোমার হচ্ছে জখম বেশি হয়ে যায়। সিংহ যে বাঘের কাছে হারে না এমন না, হারে। সিংহ একমাত্র লড়াই করলে হেরে যায় বাঘের কাছে সরাসরি, আর কারো কাছে সরাসরি লড়াই হয়ই না, তা হারবে কেমনে? তো এখন তারপরে এই যে 60-40 বললাম, আলটিমেটলি সিংহ সেরা কেন? ব্যাখ্যায় উনি বললেন কথাটা শর্টকাটে, বিকজ অফ অ্যাটিটিউড। তার যে ভাবভঙ্গিমা, তার যে সাহস, তার যে আত্মবিশ্বাস, এটা তাকে রাজাতে রূপান্তর করছে। সে যখন হাতির দিকে তাকায়, সেটা বিশ্বাস করে যে আমি তাকে শিকার করতে পারবো, বা এটা আমার ডিনারে লাঞ্চে পরিণত হইতে পারবে। সে জিরাফের দিকে তাকালো, এটা সে মনে করে। অন্য সব প্রাণী এটা মনে করে না। এমনকি সিংহের থেকে যথেষ্ট শক্তিশালী জলহস্তী, এটা আমরা প্রত্যেকে জানি। জলহস্তির গায়ে শক্তি বেশি, কিন্তু সে জলহস্তিও সিংহের সাথে আলটিমেটলি ফাইট দেয় না। না দেওয়ার কারণ হচ্ছে এটা, যে সিংহ আসলে তার মধ্যে সব থেকে বেশি এই ভাবটা আছে যে ডোন্ট কেয়ার, সে কাউকে পরোয়া করে না। কেন? তার আত্মবিশ্বাসের কারণে। যদি বাস্তবতার কিছু জায়গা ভিন্ন ভিন্ন, এই কারণে সিংহদের মধ্যে যত শিকার হয়, সিংহরা তো মোটামুটি দলবদ্ধ। পুরুষ সিংহ শিকার কম করে, মেয়ে সিংহগুলো শিকার বেশি করে, আর পুরুষরা গিয়ে ওইটা খালি খায়। বুঝতে পারছো? আর যেখানে মনে হয় পুরুষের হাত লাগাইতে হবে, ও হাত লাগায়। বা ধরো মেয়ে শিকার করে দিচ্ছে না, তখন সে গিয়ে একটা ধরে মেয়েরা খায়, এই টাইপের আর কি। হ্যাঁ, যাই হোক, সেটা ভিন্ন কথা। তো সিংহ রাজা হওয়ার মূল কারণ এটাই। সিংহ আসলে তার ভাবে, তার ভঙ্গিতে, তার অ্যাটিটিউডে সে আসলে রাজা। রাজা মানে এটা এই না যে সে সব থেকে বড় বা সব থেকে শক্তিশালী ফিজিক্যালি, না। তার আউটলুক এবং তার যে ভাব, তার যে অ্যাটিটিউড, এই জন্য সে রাজা আসলে। বুঝছো? এরপরে আসো, অদিতি শব্দের সমার্থক শব্দ এখান থেকে যদি নিতে হয়, দেখো, অদিতি মানে হচ্ছে পৃথ্বী, পৃথ্বী মানে পৃথিবী। আবার ক্ষিতি শব্দের অর্থ পৃথিবী। আবার অবনী শব্দের অর্থ পৃথিবী। তোমরা জিজ্ঞেস করছে 9 কোনটা, তাহলে 9 মানে হচ্ছে নীর। তাহলে পৃথিবী শব্দের যতগুলো সমার্থক আছে, আমরা অবনী, পৃথ্বী, ক্ষিতি, এখন আমি ওই পৃথিবীতে গিয়ে অ্যাড করে দিতে মনে হচ্ছে, গেলাম না, পিছনে অনেক। পৃথিবীর বসুধা বসুমতী যেখানে লিখছিলাম, সেখানে মনে রাখবা এই পৃথ্বীটা মিস হয়েছে, অদিতিটা মিস হয়েছে, ওটা লিখে দিবা মনে কর, মনে মনে। আর এই নীর শব্দের অর্থ আমরা জানি পানি, তাই না? তারপরে আসো, ঝিল শব্দটির সাথে সম্পর্কযুক্ত 9 কোনটি? জলাশয়, বিল, নালা, মিল। নালা, বিল, জলাশয় সবগুলো সম্পর্কযুক্ত কোনো না কোনো ভাবে, কিন্তু মিলের কোনো মিল নাই ঝিলের সাথে। হয় শব্দের অর্থ কি? হয় শব্দের অর্থ ঘোড়া, তোমাদেরকে বলে আসছিলাম, বাজি হয় তুরক তুরঙ্গম, তুরঙ্গম হয় তুরগ হয়, তুরঙ্গ না লেখাই ভালো, তুরক তুরঙ্গম এই দুইটা হয়। এরপরে আসো, করি ওরি, এর সমার্থক শব্দ জোড় কোনটা? করি মানে হাতি, ওরি মানে হচ্ছে শত্রু। দেখি মিলে নাকি কোনো কিছু। দন্তি, ইয়েস, স্পাইসি মনে হয়, কারণ দন্তি মানে হাতি, বৈরি মানে শত্রু, এটাই। সিথি মানে তো সিথি, রশি মানে রশি, মহি মানে পৃথিবী, হরি পরি না। তাহলে দন্তি মানে হাতি, ঐরাবত, করি দ্বীপপুঞ্জ, তারপরে কুঞ্জর, আর ওরি মানে হচ্ছে শত্রু। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে লক্ষণ বসিল রক্ষপুরে। জঙ্গম শব্দটি দিয়ে বোঝায় গতিশীল,
জঙ্গমের বিপরীত শব্দ যেটা, জঙ্গমের বিপরীতে আমরা পরে আসছিলাম, মনে করে দেখো, স্থাবর, যেটা নড়ে চড়ে না, সেটাকে মিন করে। ক্রন্দশী শব্দের আবিধানিক অর্থ কি? কান্নাকাটি, কাঁদুনি, আকাশ ও পৃথিবী, জল ও স্থল। আবিধানিক বলছে তো, আকাশ ও পৃথিবী, এটা হচ্ছে আবিধানিক অর্থ। একদম ডিকশনারি টু ডিকশনারি যদি নেও, তাহলে আবিধানিক অর্থে এটা নেওয়া যেতে পারে, আকাশ ও পৃথিবী, ক্রন্দশী। বুঝছো? তুমি এটা যদি পড়ো, ক্রন্দনরত মহিলা, এই অর্থ ক্রন্দশীর ব্যবহার আছে। আবার কবিতার নাম হচ্ছে কোরবানি মহররম, ইয়েস মহররম, অগ্নিবীণা বইয়ের মহররম কবিতা, ওটা যদি পড়ো ওখানেও দেখবা এই ক্রন্দশী কথার ব্যবহার আছে, এবং সেটা আকাশ ও পৃথিবী অর্থে। আজ যেন আকাশ এবং পৃথিবী, আসমান জমিন যেন কাঁদছে, এই অর্থে ক্রন্দশী শব্দের, এই ক্রন্দশীর ব্যবহার আছে। নজরুল পড়বা, ঠিক আছে? নজরুলের গান সবচেয়ে রোমান্টিক গান, বাংলা ভাষায় যত গান লেখা হয়েছে সবচেয়ে রোমান্টিক গান হচ্ছে নজরুলের। আর মহররম তো হচ্ছে কারবালা শোকাবহ ঘটনার কবিতা, ওটা হচ্ছে কষ্টের কবিতা। 10 মহররম নিয়ে এই কবিতাটা। এরপরে নিচের কোন শব্দগুচ্ছ, 10 মহররমে তো অনেক ঘটনাই ঘটছে, তার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শহীদ হয়ে যাওয়ার যে নির্মম ঘটনা, এটা নিয়ে হচ্ছে মহররম কবিতা। বুঝছো? নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক? নিলয় নিকেতন, গৃহখগ, ছবি, আলেখ্য, তসবির, নকশা, সুধাকর, রাকেশ, অভ্র, সোম, বহ্নি, পাবক, সরবর, তমিশ্রা। নানান ভেজাল আছে এই জায়গায়। দেখো, সমার্থক, ছবি, আলেখ্য, তসবির, নকশা সবগুলো সেম জিনিস, কিন্তু নিলয় নিকেতন গৃহ পর্যন্ত ঠিক আছে, খগ ঠিক নাই, খগের অর্থ ভিন্ন। আবার দেখো, বহ্নি, পাবক, সরবর, তমিশ্রা, এখানে একেবারে বলতে গেলে মানে সব একত্র হয়ে গেছে। বহ্নি মানে আগুন, পাবক মানেও আগুন, আবার তমিশ্রা শব্দের অর্থ অন্ধকার। শুধু তমিশ্রা যদি ধরো, তাহলে এটার অর্থ হচ্ছে তোমার অন্ধকার। আবার যদি তুমি হচ্ছে সুধাকর যাও, অভ্র, সোমের দিকে যাও, সেক্ষেত্রে সুধাকর মানে চাঁদ, তারপরে অভ্র মানে আকাশ, সোম মানে হচ্ছে তোমার চাঁদ, রাকেশের সম্ভবত 8টা অর্থ কি আছে। সর্বর শব্দের অর্থ সর্বরী, অন্ধকার, ওখান থেকে আসছে, তাহলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আবার নিলয় নিকেতন, বাড়ি, বাটি, গৃহ সব এক। খগ মানে আবার পাখি, খেচরে বা খগে যেটা চড়ে সেটা হচ্ছে আবার পাখি। তাহলে দেখো, পুরোপুরি সমার্থক কোনো গুচ্ছই হচ্ছে না, কিন্তু ছবি, আলেখ্য, তসবির, নকশা, এই 4টাকে আমরা এক করে নিতে পারি। এই 4টাকে যদি এক করে নিই, সেক্ষেত্রে এটা হবে উত্তর। বুঝতে পারছো? এরপর আসো, জল শব্দের সমার্থক শব্দ কোনটি? ওদন, উদক, তন্ডুল, বারিদ। জল মানে হচ্ছে উদক, এই ওদন আর তন্ডুল দুটোর অর্থই হচ্ছে চাল। চাল মানে ভাতের চাল আর কি, ঘরের চাল না, চালবাজির চাল না। আর বারিদ মানে হচ্ছে মেঘ। বারিধি শব্দের অর্থ হচ্ছে তোমার আবার সাগর। কথা কি বুঝাইতে পারছি? অর্থের দিকগুলো একটু খেয়াল রাখবা। এরপরে আসো, রাজা শব্দের সমার্থক নয় কোনটি? নৃপতি, নরেশ, মহিন্দ্র, বিপিন। বলছে সমার্থক নয়, নৃপতি মানেও রাজা, নরেশ মানেও রাজা, মহিন্দ্র মানেও রাজা, তাহলে বিপিন মানে কি না? রাজা না। কথা বুঝছো? এখন তুমি যদি শব্দের অর্থ বুঝো, তোমাদের বলছিলাম যে শব্দের অর্থ বুঝলে এই জিনিসগুলো তোমার গ্রিপ করা খুব সহজ। কিভাবে খুব সহজ? আসো তোমার আমি বুঝাই বলি। দেখো, মহিন্দ্র, মহিকতার অর্থ কি? মহিকতার অর্থ কি? মহিকতার অর্থ হচ্ছে পৃথিবী। তো মহিকতার অর্থ যদি পৃথিবী হয়, তাহলে ইন্দ্র শব্দের অর্থ রাজা, তাহলে পৃথিবীর রাজা, পৃথিবীর যে সেরা, মানে সে রাজা। নৃপতি, নৃ মানে হচ্ছে মানুষ, অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান, মানুষের উৎপত্তি, সৃষ্টি, মানুষ কেমনি হয়েছে তার বিজ্ঞান। নরেশ, নরের মধ্যে ঈশ, নরযোগ, ঈশ, ঈশ মানে সেরা। তাহলে নৃ এদের পতি বা এদের শাসক বা এদের অভিভাবক, আর নরদের মধ্যে যে ঈশ সে রাজা, তাইলো? মহির মধ্যে যে ইন্দ্র সে রাজা। কিন্তু বিপিন শব্দের অর্থ অরণ্য বা হচ্ছে বন জঙ্গল। তাহলে দেখো, রাজা শব্দের সমার্থক নয়, খুবই লজিক্যাল ওয়েতে এটা সমার্থক না। বিদ্যুতের সমার্থক শব্দ মরুত, শম্পা, ময়ূক, ছটা। মরুত মানে তো বাতাস, ময়ূক শব্দের অর্থ হচ্ছে আলো, আর ছটা মানে ছটা, বর্ণ ছটা, আলোর ছটা, একটু মুহূর্ত ক্ষণ। শম্পা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। শম্পা অনেক মেয়েদের নাম আছে, এই শম্পারা,
সাবধান হয়ে যাও। শম্পা মানে কিন্তু বিদ্যুৎ। নামের নাকি অনেক সময় প্রভাব থাকে মানুষের উপরে। তো যদি এমন হয় তুমি বিদ্যুতের মতো খুব দ্রুতগামী হও, নিজেকে একটু শান্ত রাখো। এরপরে আসো যে সম্পর্কটা বিশ্বদৃশ, বারিধি বারিদ, কাঞ্চন সুবর্ণ, মৃগেন্দ্র কেশরী, সবিতা তপন। দেখো সবিতা শব্দের অর্থ সূর্য, তপন শব্দের অর্থ সূর্য, তাহলে এখানে কোনো ঝামেলা আমরা দেখছি না। মৃগেন্দ্র আর কেশরী দুটার অর্থই হচ্ছে সিংহ, এখানেও তো কোনো ঝামেলা নাই। কাঞ্চন আর সুবর্ণ এই দুটোর অর্থই হলো স্বর্ণ বা হেম, কিন্তু বারিদ আর বারিধি ঝামেলা লেগে গেছে। এই বারিদ শব্দের অর্থ হচ্ছে সাগর, সরি বারিধি সাগর, আধুনিক ব্যাকরণে রস্বইকারে লেখা হচ্ছে, এটা দীর্ঘইকারও আছে যেহেতু সংস্কৃত শব্দ। আর বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ। তাহলে এই দুইটার অর্থ আলাদা, আমরা কিছুক্ষণ আগে এগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করেছিলাম, আমরা জানি, তাই না? তারপরে আসো দেউল শব্দের প্রতিশব্দ কোনটি? দেউল, দেওয়ালি, দেয়াল, দলিল, দেবালয়। দেবালয়, আউল বাউল মাটির দেউল। নগর পুরী কি দেবালয়ে রায়। দেবালয় শব্দের অর্থ দেবের আলয়। এটা যদি সন্ধি করো তাহলে এখানে পাবা হচ্ছে দেব আর পাবা হচ্ছে আলয়, সমান সমান হচ্ছে দেবালয়। তো দেব আর আলয় হইলে সেটা দেবালয় হয়। দেউল শব্দের প্রতিশব্দ, তাইলে দেউল মানেও মন্দির, দেবালয় মানেও মন্দির। কোন শব্দগুচ্ছ সমার্থক? ছায়া, আভাস, প্রতিকায়, আদল, ফারাক, সমপদ, তফাৎ, ব্যত্যয়, সরলতা, ঋজুতা, বঙ্কিম, সুজা, যামিনী, সরবরী, তারপরে নিশাকর, তারপরে শশাঙ্ক, নিশাকর, সরলতা, ঋজুতা, বঙ্কিম, সোজা। আচ্ছা, দেখো এখানে শশাঙ্ক আর নিশাকর এই দুটোর অর্থ যেটা, শশাঙ্ক নিশাকর বলে বোঝায় হচ্ছে চাঁদকে। যামিনী সরবরী মানে হচ্ছে রাত, লাগছে ভেজাল। সরলতা ঋজুতা, সরলতা ঋজুতা মানে হচ্ছে সহজ, আর বঙ্কিম মানে কঠিন, সোজা মানেও সহজ। এখন খুব খেয়াল করে দেখো, আমি দুইটা অপশন অলরেডি বাদ দিয়ে ফেলাইছি, বাদ দিয়ে দিছি, তাহলে এখন উপরের দুইটা থাকে। তো উপরে দুইটা থাকার অর্থ কি? আমার উত্তর এখান থেকে নেওয়ার চান্স হচ্ছে 50-50। তো 50-50 যদি হয়, এখন দেখো আমি ফারাক মানে ব্যবধান, তফাৎ মানে দূরে, ব্যত্যয় মানে ব্যবধান, সমপদ মানে সমান পদ আছে এমন, তাহলে এটাতেও তো যাচ্ছে না। কিন্তু যেটা ছায়া আমরা সেটাকে আভাস অর্থে নিতে পারি, প্রতিকায় বা প্রতিমূর্তি কাছাকাছি অর্থে নিতে পারি, আদল এই অর্থ নিতে পারি। আদল শব্দের যদি আরেকটা অর্থ আছে ন্যায় বিচার, যেখানে আদালত সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, আদল থেকে আদালত, আদল আরবি শব্দ। আবার আদল কথাটা কাছাকাছি প্রতীক অর্থ, যেমন আমি যেটা বানাইছি সেটার আদলে তুমি বানাও, মানে এটার ছায়া এটার মতো করে, এটার প্রতিকায় এভাবে তুমি বানাও, এভাবেই যদি হতো সেই জায়গা থেকে উত্তর আমরা এটা নিতে পারি। এটা আরো বেশি যুক্তিযুক্ত এবং চমৎকার, রাইট? অলখের পাথার বাহিয়া এ চরণের পাথার শব্দের সমার্থক হইল গিয়া অর্ণব। অর্ণব শব্দের অর্থ সমুদ্র, প্রস্তর মানে তো তোমার পাথর। আচ্ছা, তারপরে আসো নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক নয়? অভ্র, অন্তরিক্ষ, শূন্য, অম্বু। এই অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি, আর শূন্য, অন্তরিক্ষ, অভ্র, অন্তরিক্ষ বানান যদি দীর্ঘকার দিয়ে বেশি পারফেক্ট, অভ্র এগুলো হচ্ছে আকাশ, এমনকি শুধু খ শব্দের অর্থ আকাশ। তারপরে শুধু বুম এটার অর্থ আকাশ, বুম। তারপরে শুধু নভ এটার অর্থ আকাশ, নভমণ্ডল বলতে আবার আরেকটাকে মিন করে, শুধু আকাশ না। যদিও নভমণ্ডল আর আকাশ সমার্থক অনেক বইতে লেখা আছে, বাট যেটা নভ আর যেটা নভমণ্ডল দুটার মধ্যে বিস্তর পার্থক্য আছে, মাথায় রাখো। তাহলে খ, বোম, নভ, আকাশ। আসমান, নীলসিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, আসমান এটাও হইতে পারে। কোনটি বিটপি শব্দের সমার্থক নয়? বিটপি, পাদপ, তৃণ, দ্রুম, তরু। আচ্ছা, তরু মানেও গাছ, দ্রুম মানেও গাছ, পাদপ মানেও গাছ, কিন্তু তৃণ শব্দেরও তো গাছ না, তৃণ মানে তো তৃণ লতা, বুঝো নাই? বৃক্ষরাজির অংশ হইলেও দুটো একই জিনিস না। যেমন গাছের মধ্যে কোনোটা কাষ্ঠল, কোনোটা বিরুৎ, যেমন মরিচ গাছ কাণ্ড নরম, এটা বিরুৎ। আবার ঘাসলতা পাতা তো ঘাসলতা পাতা, বুঝতেই পারো। এমনকি ধান গাছ পর্যন্ত ঘাস জাতীয় উদ্ভিদ। আমি যেদিন একাডেমিক লাইফে 6, 7, 8 দিকে মনে হয় একাডেমিকে যখন প্রথমবার যখন শুনলাম যে ধান গাছ ঘাস জাতীয় উদ্ভিদ, আমি তো আঘাত পাইলাম। কারণ আমি দেখেছি জমিতে, ধানের জমিতে আগাছা যেগুলো হয়, অন্য ঘাস হয়, সেগুলো আমরা তুলে ফেলে দিই। ধান গাছ এটাও নাকি ঘাস, অথচ এটাও ঘাস, যেটা তুলে ফেলে দিচ্ছি সেটাও ঘাস। কিন্তু একটা ঘাস আমার কাছে কত কাঙ্ক্ষিত, কত দরকার, আর একটা ঘাস আমার কাছে একটা মানে অনাকাঙ্ক্ষিত জিনিস, তাই না?
এরপরে দেখো স্ত্রী শব্দের সমার্থক শব্দ ৯ কোনটি? তনয়া, দ্বার, কান্তা, ভার্যা। দেখো এই দ্বার মানেও বউ, কান্তা মানেও বউ, ভার্যা মানেও বউ, স্ত্রী। তনয়া শব্দের অর্থ হচ্ছে কন্যা। এই তনয়া দ্বার হতে পারে আর কি, বোঝো না ব্যাপারটা? কারো কন্যা বিয়ে দেওয়ার পর আরেকজনের স্ত্রী হয়, সেক্ষেত্রে তনয়া দ্বারে রূপান্তরিত হয়, কিন্তু দ্বার আর তনয়া এক জিনিস না, বুঝো? কিন্তু এখন দরজার যে দ্বার, বুঝো নাই? এই হলো দ্বার আর এই হলো দ্বার, এটা মানে হচ্ছে দরজা, আর এটা মানে হচ্ছে বউ। যদি দ্বারা লেখা হয় দ্বারা, দ্বারা মানেও বউ। আর যদি দ্বারা এরকম করে দিয়ে লেখা হয়, তখন এটার অর্থ হচ্ছে দিয়ে, দ্বারা দিয়ে কর্তৃক, ওই অর্থে। তাহলে যদি মনে করো বাংলা ভাষা খুব সহজ, তাহলে তুমি রং, তুমি ঠিক না। বাংলাকে অনেক বেশি জানার আছে তোমাদের, মাথায় রেখো। তোমরা একটা কবিতা পড়ছো, জীবন সঙ্গীত? জীবন সঙ্গীত কবিতাটা, হ্যাঁ জীবন সঙ্গীতই তো নাম, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর আ জাম অফ লাইফ, এই কবিতার ভাবানুবাদ জীবন সঙ্গীত মনে পড়ে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই জীবন সঙ্গীত আমরা দেখেছি 9-10, তাই না? ওখানে একটা কবিতা ছিল, দ্বারাপুত্র পরিবার কে তোমার, কে কাহার, কে তোমার, একটা লাইন ছিল ওখানে। এই দ্বারা, দ্বারা মানে বউ, দ্বার মানেও বউ, কথাটা দ্বার থেকে দ্বারা। আর শুধু এই দ্বার মানে হচ্ছে দরজা। যদি আবার দোর লেখা হয়, দোর, এই দোর মানেও হচ্ছে তোমার দরজা। বোর হলো দোর খোলো, হুকুমনি ওঠরে। কত পড়ছি আমরা, বোর হলো দোর খোলো, হুকুমনি ওঠরে। দোর মানে দরজা। আমরা অনেক সময় বলি না যে সেবা দোর গোড়ায় নিয়ে যেতে পারলে মানুষ গ্রহণ করে? বুঝাইতে পারলাম না? ধরো একটা জিনিস ঢাকায় পাওয়া যায়, আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে পাওয়া যায় না, তো পাওয়া যায় না তাই মানুষ নেয় না, এটা পাওয়ার জন্য তারা ঢাকায় আসে। বাট এটাই যদি আমি এটার কোনো একটা ব্রাঞ্চ ধরো আমি ওপেন করে দিলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে, ওখান থেকে মানুষ এটা কিনবে, কারণ সে বাসে কাছে পাইছে, এখন আর ঢাকায় সে আসবে না। বুঝতে পারছো? এই জন্য বড় বড় ব্র্যান্ড গুলো দেখবা প্রথমে ঢাকায় শুরু হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে ধরো শুরু হয়, যেখানে ব্যবসা ভালো হবে, তারপর অন্যান্য এলাকাতে সুবিধাজনক জায়গায় তারা এটা ওপেন করে। এখন তুমি ধরো থাকো হচ্ছে মিরপুরের পল্লবী, হ্যাঁ, তুমি কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় পছন্দ করো এবং এটা বসুন্ধরা সিটিতে আছে, আর ধরো ধানমন্ডি 27-এ আছে, ধরো তুমি খুব পছন্দ করো এটা, এখানে এসে তুমি এটা কিনো। কদিন পরে তুমি দেখলা যে মিরপুর 10-এর এর একটা আউটলেট ওপেন হয়েছে, তুমি এখন কি আর এই জায়গায় আসবা? বড়জোর যদি এমন হয় ওই জায়গায় কালেকশন কম মনে হয়েছে, সেক্ষেত্রে তুমি আসতে পারো, বাট ওখানে ঢুকে যদি তুমি সেটা তোমার কাঙ্ক্ষিত জিনিস পাও, তখন তুমি আর আসবা না। কদিন পরে তুমি দেখলা পল্লবীতে, তোমার বাসা থেকে বের হয়ে আসার সময় মেট্রো স্টেশনের আগে ওয়াও এটা ওপেন হয়েছে, তাহলে তুমি এবার ওই জায়গায় যাবা। তাহলে দোরগোড়া, দরজার গোড়ায় পৌঁছাইতে পারলে মানুষ এটা গ্রহণ করে, ওই হলো দোরগোড়া। বুঝছো? এই দোর মানেও দরজা, বুঝছো এগুলো? ওটা সমার্থক শব্দ নয়। ইন্দু, বিদু, সুধাংশু, মিচি, এই বিচি শব্দের অর্থ ঢেউ। সমুদ্রের কল্লোল আছে না, এটা, এই ঢেউ মানে হচ্ছে বিচি। আর সুধাংশু, বিধু, ইন্দু, এই সবগুলোর অর্থ হচ্ছে চাঁদ। ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্নাকারে মাখো, কার উঠোনে পরো ঝরিয়া। অসাধারণ সুন্দর গান, ফজলুর রহমান বাবুর, আমি অনেক শুনছি এই গানটা। ইন্দুবালা, ওই ইন্দু শব্দের অর্থ চাঁদ। এরপরে সম ভি বেহারে, এরপরে এটার অর্থ হচ্ছে একযোগে। 4টা উপসর্গের ব্যবহার আছে এটাতে, তোমাদেরকে ভাইয়া উপসর্গের ক্লাসে এটা চমৎকার করে দেখাইছি। এরপর নিশীথে অম্বরে মন্দ্র জিমুতেন্দ্র কপি, এ চরণের কপির সমার্থক শব্দ কি? এই নিশীথে শব্দের অর্থ হচ্ছে রাতে, অম্বর শব্দের অর্থ আকাশ, মন্দ্র মানে হচ্ছে গম্ভীর, জিমুতেন্দ্র মানে হচ্ছে তোমার মেঘ, আর কপি শব্দের অর্থ হচ্ছে বজ্র। তাহলে অর্থ কি দাঁড়াইছে? নিশীথে অম্বরে মন্দ্র জিমুতেন্দ্র কপি, রাতের বেলা, গভীর অন্ধকার রাতে মেঘে মেঘে যখন গম্ভীরভাবে ছটাস করে লাগে, ধপাস করে যখন একের সাথে অপরে লাগে, বজ্রের মতো যখন আওয়াজ হয়, বুঝছো? ওইরকম ভাবে, অর্থাৎ রাতের বেলা গভীর নিশীথে আকাশে যখন মেঘের তোমার গর্জন হয়, যেমন করে আওয়াজ হয়, তেমন ভাবে রুশিলা বাসত্রাস, মানে মেঘনাথ, মেঘনাথ এমন ভাবে মাইন্ড করছিল, কষ্ট পাইছিল, পায়া তারপরে চিৎকার দিয়ে জবাব দিছিল তার চাচা কার সাথে? বিভীষণের সাথে। ওকে, তাহলে এখানে কপি শব্দের অর্থ হচ্ছে তোমার বজ্র। কোথাও কোথাও এটা ক্রুদ্ধ দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে কপি শব্দের অর্থ হচ্ছে বজ্র। এই ছিল তোমাদের সাথে সমার্থক শব্দের আয়োজন। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, মনে রাখো। আমরা এটার আরেকটা পর্ব আছে, সেখানে আমরা
আরো কিছু প্রশ্ন এবং সেগুলো নিয়ে কথা বলব। ভালো থাকবা। সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।